আসসালামু আলাইকুম। তোমাদের হচ্ছে কি আজকে কেমিস্ট্রি চ্যাপ্টার 6 তোমাদের অনেকেই কি মিড টার্ম টেস্টে আছে ক্লাস 9 এর জন্য এটি। তো অনেকের রিকোয়েস্ট ছিল কি ভাইয়া একটু এটা পড়াই দাও। তো তোমাদের জন্য কি মূলত এই ক্লাসটা হচ্ছে কি আমরা একটু কম্প্যাক্ট আকারে পড়বো, মানে ইন ডিটেলসে যাবো না, যাতে কি তোমাদের পরীক্ষার জন্য যা যা দরকার এমনিতে আমরা বেশি একটু অ্যাডভান্স কভার করি, হ্যাঁ। বাট তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কি একটু ওয়ান শট টাইপস, অ্যাকচুয়ালি ওয়ান শট না, মানে ওয়ান শট টাইপস, যাতে কি তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারো। ঠিক আছে, সো চলো আমরা টাস্ক কথাটা শুরু করা হচ্ছে কি আমাদের চ্যাপ্টার 6, সেটার নাম হচ্ছে ভুলের ধারণা ও রাসায়নিক গণনা। আচ্ছা, যেমন আমরা হচ্ছে কি বলি, যেমন কি 12টা ডিম সমান 1 ডজন, ঠিক আছে। হ্যাঁ, 12টা ডিমে কত হয়? 1 ডজন হয়। তারপর হচ্ছে মনে করো আমি আলু কিনতে গেছি, আমাকে যদি দোকান থেকে যদি বলি আমাকে 1 কেজি আলু দেন, ঠিক আছে। তো মনে করো ওখানে একটা সংখ্যা থাকে যে এতটা আলু সমান 1 কেজি, এরকম। ঠিক তেমনি পরমাণুর ক্ষেত্রে পরমাণুরা কি তোমার আকারে মূলত ছোট হয়ে থাকে। এখন মূলত তাহলে কি পরমাণু যদি আকারে ছোট, তাদেরকে নিয়ে মূলত হিসাব নিকাশ করাটা আসলে কি আমাদের জন্য দরকার না। যেমন কি বলতে পারবো না যে কি 12টা পরমাণু সমান 1 ডজন পরমাণু, এইসব জিনিসে যেতে পারবো না। বিকজ পরমাণুগুলো ছোট, তাই বলে কি এরা যেহেতু এরা আকারে ছোট, তাই বলে আমি তুমি যে ছোট একটা জায়গা দাও তাহলে কোনো অনেকগুলো পরমাণু দেখা যায়, সহস্রাধিক পরমাণু দেখা যায়। তো মনে করো সেখানে আমার 12টা পরমাণু সমান 1 ডজন পরমাণু, এভাবে নিয়ে করাটা কি আমার জন্য আননেসেসারি একটা থিংস। তাই বলে কি বিজ্ঞানীরা এখানের মধ্যে কি পরমাণু রিলেটেড বিভিন্ন ধরনের কি রাশি প্রকাশ করছে। যেমন যেমন আমরা একটু বলি 12 ডজন সমান কত হয়? সরি, 12টি হয় কত? 1 ডজন। ঠিক তেমনি বিজ্ঞানীরা বলছে কি একটা এস্টিমেট করছে, ওনারা বলছে 6.023 ইন্টু 10⁻23টি হচ্ছে কি আমার 1 মোল। ঠিক আছে, যেমন আমি যদি বলি 1 মোল অক্সিজেন, তাহলে মানে কি এতটি আমার অক্সিজেন পরমাণু। ঠিক আছে, ঠিক তেমনি আমি যদি বলি কি 1 মোল নাইট্রোজেন পরমাণু, মানে কি আমার এতটি নাইট্রোজেন পরমাণু। আচ্ছা, বিজ্ঞানীরা বলছে কি যে এতটি সমান কি 1 মোল। যেমন 12 ডজন 12টি সমান 1 ডজন, ঠিক তেমনিভাবে 6.023 ইন্টু 10⁻23 যেগুলো কত আমার 1 মোল। আচ্ছা, এটাকে বলে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা, একে আমরা এনএ দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, ওকে। তাহলে কোনো পদার্থের 1 মোল বলতে আমরা কি বুঝবো? অর্থাৎ কোনো একটা পদার্থের যে পরিমাণের মধ্যে, ঠিক আছে, কোনো একটা পদার্থ বা আয়নের বা সেটা হতে পারে তোমার অণু, যে কোনো কিছুর মধ্যে যদি এতটি বিদ্যমান থাকে তখন ওই পরিমাণটা কি আমার 1 মোল। আচ্ছা, অর্থাৎ আমি যদি বলি 1 মোল O2, অর্থাৎ আমার কত? 6.023 ইন্টু 10⁻23 কি আমার O2। আচ্ছা, বুঝাই গেছে। ঠিক তেমনিভাবে একটা আমাকে বলো তো O2, O2 মানে কি একটা অক্সিজেন অণু। ঠিক আছে, একটা অক্সিজেন অণুর মধ্যে কি আমার 2টা অক্সিজেন পরমাণু থাকে, অর্থাৎ 6.1 মোল অক্সিজেন অণু সমান কত হচ্ছে আমার 6.023 ইন্টু 10⁻23 ঠিক আমার অক্সিজেন অণু। ঠিক আছে, অর্থাৎ একটা O2-তে যদি 2টা O থাকে, তাহলে এতটাতে কয়টা O থাকবে? 2টা। 2 ইন্টু এটা জাস্ট মাল্টিপ্লাই করে দেবো আমরা, এতটি কি আমার। আশা করি তোমরা এই ব্যাপারটা আমাদের বুঝতে পারছো। ঠিক আছে, যে 1 মোল জিনিসটি কি। এখন ভাইয়া যে তোমাদের কোশ্চেন আসবে যে ভাই কিভাবে 1 মোল সমান কত গ্রাম বা এরকম। ঠিক আছে, জাস্ট কি আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা যে আণবিক ভরটাকে বের করি, এই যে কোনো একটা আণবিক ভর কার ক্ষেত্রে? আণবিক ভর বা কি পারমাণবিক ভর। এদেরকে যদি আমি জাস্ট কি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে আমি 1 মোলের ভর পেয়ে যাব। অর্থাৎ যেমন আমি যদি উদাহরণে যাই, যেমন অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কি ভাই আমার অণু, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে কত ভাই? 16 ইন্টু 2, অর্থাৎ আমার কত? 32। অর্থাৎ আমি যদি 32 গ্রাম লিখি, অর্থাৎ 32কে যদি আমি গ্রাম একক প্রকাশ করি, ঠিক আছে, 32 গ্রাম যদি বলি, গ্রাম একক প্রকাশ করলে এটা হবে কি আমার 1 মোল। 1 মোল কি আমার একটা অক্সিজেন অণুর ভর।
এটা হবে ভাই কি আমার একটা 1 মোল অক্সিজেন অণু ভর। ঠিক তেমনিভাবে যদি আমি বলি কি হিলিয়াম, হিলিয়াম মূলত কি আমার একক পরমাণু হিসেবে থাকে। যেমন আয়রন, এটা কি আমরা জানি কি পরমাণু হিসেবে থাকে, এর অণু হিসেবে থাকে না। ঠিক আছে, যেমন হিলিয়াম, হিলিয়ামের আণবিক ভর হচ্ছে আমার ভাইয়া 2 and 4, অর্থাৎ কি 4, অর্থাৎ MOHE বা হিলিয়াম হচ্ছে 4, অর্থাৎ আমি যদি 4 গ্রাম বলি, ঠিক আছে, অর্থাৎ 4 গ্রাম হিলিয়াম পারমাণবিক ভর না, হিলিয়ামের পারমাণবিকতা 4, অর্থাৎ এটা 4কে আমি যদি গ্রাম এককে, আমাদের পারমাণবিক এককে সাধারণত কোনো একক থাকে না, কিন্তু এটাকে যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে আমি 1 মোল ভর পেয়ে যাব। অর্থাৎ আমি যদি বলি 4 গ্রাম হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4, এটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি তাহলে আমি 1 মোল হিলিয়ামের ভর পেয়ে যাব। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে 1 মোল সমান কি বা না কি। সো কয়েকটা আমরা এক্সাম্পলে যেতে পারি, যেমন বলতে পারি যে কি 2 গ্রাম অক্সিজেনে কতটি অক্সিজেন পরমাণু আছে। আচ্ছা, সো ভাইয়া আমরা একটা জিনিস দেখি, বলছে কি 2 গ্রাম অক্সিজেন আমার কতটি অক্সিজেন পরমাণু আছে। আচ্ছা, আমরা একটা জানি কি অক্সিজেনের আণবিক ভর কত, 32, ঠিক আছে, অর্থাৎ 32 যদি আমি গ্রাম এককে প্রকাশ করি তাহলে আমি 1 মোল অক্সিজেনের কি পেয়ে যাব, ভর পেয়ে যাব, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন। আর আমরা কি জানি 1 মোল সমান হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যক, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন মানে কতটা অক্সিজেন পরমাণু আমার, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন মানে আমার হচ্ছে কত তোমার ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণু। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম যে কি 1 মোল সমান কত গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন। আচ্ছা, 32 গ্রামের মধ্যে আমার কয়টা অক্সিজেন অণু আছে? জি ভাইয়া, আমরা জানি কি 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা বিদ্যমান থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা যদি বিদ্যমান থাকে সেটা কি ওই পদার্থের 1 মোল, অর্থাৎ 32 গ্রাম হচ্ছে আমার 6.02 কি থাকে ভাই আমার অক্সিজেন অণু থাকে। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি, এটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। এবার আসি আমাদের প্রশ্নের মধ্যে। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে ভাইয়া যে 2 গ্রাম অক্সিজেনে কতটি অক্সিজেন পরমাণু আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা লিখতে পারি না, আমি একটা কথা বলি, একটা অক্সিজেন অণুতে 2টা অক্সিজেন পরমাণু থাকে। একটা অক্সিজেন অণু কয়টা, 2টা অক্সিজেন অণু পরমাণু, একটা অক্সিজেন অণু 2টা অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। তাহলে একটার মধ্যে একটি অক্সিজেন অণুতে যদি আমার 2টা ও থাকে, তাহলে আমাকে একটা বলো তো 6.023 ইন্টু 10⁻23 টি O2-তে, মানে একটা আছে O2 আকার কয়টা আছে, 6.02 ইন্টু 10⁻23 টি O2 আছে। কারণ O2-র ভিতরে কি আছে ভাই, আমার 2টা O আছে। আচ্ছা, একটা O2-তে 2টা O পাওয়া যায়। চলো 6.02 ইন্টু 10⁻23 O2-তে কয়টা, 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম। তো তাহলে এবার হিসাব করে ফেলি আমরা যে ভাই আমি কত পাবো। আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলছে কি ভাই 2 গ্রাম অক্সিজেন অণুতে কয়টি অক্সিজেন পরমাণু আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, অ্যাজ সিম্পল অ্যাজ ড্যাট, যে 2 গ্রাম সমান কয়টি। আচ্ছা, বলছে কি আমার 32 গ্রাম। তাহলে আমাকে একটা কথা বলো তো, 32 গ্রাম অক্সিজেনে আমার কতটি অক্সিজেন পরমাণু আছে? টু ইন্টু 6.023 ইন্টু 10⁻23 আমরা এখান থেকে দেখেছি। আচ্ছা, 32 গ্রাম অক্সিজেনে আমার অক্সিজেন পরমাণু আছে ভাইয়া 2 ইন্টু 6.023 10⁻23টি। সুতরাং
আমাকে বলছে কি প্রশ্ন 2 গ্রাম, 2 গ্রাম অক্সিজেনে আর কতটা অক্সিজেন পরমাণু থাকবে? 2 ইন্টু 6.023 23 ইন্টু কত 2 গ্রাম, তাহলে কত 32 গ্রাম দ্বারা ভাগ হলো, তাহলে এতটি। অর্থাৎ 32 গ্রাম ও অক্সিজেন অণুতে 32 গ্রাম O2-তে আমার অক্সিজেন পরমাণু থাকে 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যক। আচ্ছা ঠিক তেমনি 1 গ্রামে কত থাকে, সুতরাং 2 গ্রামে কত থাকে, এভাবে আমরা বের করবো। তাহলে আমরা যদি অ্যান্সারটা বের করে ফেলি তাহলে আমাদের এখানে এটা হয়ে যাবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। দুইবার চলে আসছে। ওকে, সো আশা করি তোমাদের ম্যাথটা বুঝতে পারছো এবং কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটাতে আসি যে আমরা 2 গ্রাম O2 কত মোল O2। আচ্ছা আমরা পড়ছি কি যে 1 মোল O2 সমান হচ্ছে কত আমার 32 গ্রাম O2। আচ্ছা অর্থাৎ 32 গ্রাম O2-তে থাকে আমার 1 মোল, সুতরাং 2 গ্রাম অক্সিজেনে আমার মোল সংখ্যা হচ্ছে 2 ইন্টু 1 32 এত মোল, অর্থাৎ এটা থাকবে 16, তাহলে কত আমার 1/16 মোল। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি যে মোলের সাথে গ্রামের হিসাব, তা গ্রামের এসে কত সংখ্যার হিসাব এবং অণুর মধ্যে পরমাণু, যেমন H2O। হ্যাঁ, H2O-র মধ্যে কি একটা অক্সিজেন অণুতে আমার 2টা হাইড্রোজেন আর কি থাকে আমার একটা অক্সিজেন, অর্থাৎ টোটাল কয়টা আমার 3টা কি থাকে পরমাণু থাকে। ওকে, আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা এবার কি আমরা একটা হাইড্রোজেন উদাহরণ নিই। যদি বলি যে ভাই আমাকে র্যান্ডম 36 গ্রাম H2O-তে কতটি হাইড্রোজেন পরমাণু, কতটি অক্সিজেন পরমাণু, তারপর A1 A2 A3 কতটি পরমাণু, জাস্ট কতটি পরমাণু আছে। আচ্ছা এবং কত মোল H2O, কতটি H2। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে কি ভাই আমরা এর মাধ্যমে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করব। আচ্ছা এবার আসি ভাই আমরা এটার সলিউশন। এটার যদি ভাই আমরা একটা সলিউশনটা দেখি দিই, বলছে কি 36 গ্রাম অক্সিজেন অণুতে। আচ্ছা প্রথম হচ্ছে কি আমরা H2 এর কি বের করে ফেলবো ভাইয়া, H2O এর কি বলে ফেলবো আমরা আণবিক ভর বের করবো, m অফ H2O ইজগুলো কত আমার 2 ইন্টু হাইড্রোজেনের আণবিক ভর প্লাস কত অক্সিজেনের পারমাণবিক ভর, অর্থাৎ কত আমার এখানে 18। অর্থাৎ আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে কি 18 গ্রাম H2O সমান হচ্ছে কত আমার 1 মোল H2O, সুতরাং হচ্ছে কত আমার 6.023 ইন্টু 10⁻23t H2O। আচ্ছা তাহলে আমরা মূলত এটা বুঝতে পারলাম। আচ্ছা
আচ্ছা দেখ, আসলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে 18 গ্রাম H2O সমান কত 1 মোল H2 এবং 6.02 ইন্টু 10^23 কি আমার H2। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো যে আমি তোমাদের কি বললাম যে একটি H2O তে টোটাল আমার কয়টা পরমাণু আছে? 2টা হাইড্রোজেন পরমাণু আর কি আমার একটা অক্সিজেন পরমাণু, আর টোটাল কয়টা? 3টা পরমাণু। 3টে কি আমার পরমাণু আছে। অর্থাৎ আমার যদি একটা H2O তে কত থাকে? আমার 3টা পরমাণু। তাহলে এখানে কয়টা পরমাণু হবে ভাইয়া? 3 ইন্টু, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক H2O তে তাহলে একটাতে থাকে 3টা পরমাণু, তাহলে কি 6.023 ইন্টু 10^23 H2O তে কয়টা পরমাণু থাকবে? এটার সাথে জাস্ট 3টাকে মাল্টিপ্লাই করে দিব আমরা। 6.023 ইন্টু 10^23 পরমাণু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম। ওকে, এবার আসি আচ্ছা ঠিক আছে, তাহলে কথা আমার এতটি পরমাণু এখানে আমার বিদ্যমান থাকবে। ওকে ঠিক আছে, এবার আসি আমরা যে কি একটা H2O তে আমার 2টা H থাকে, সুতরাং 6.023 10^23 তে আমার কয়টা H2O থাকবে? কয়টা H থাকবে ভাইয়া? 2 ইন্টু 6.023 ইন্টু 10^23 H থাকবে। আর একটা H2O তে আমার একটা, অর্থাৎ হচ্ছে আমরা এতটি H পরমাণু। আচ্ছা, এবার হচ্ছে কি ভাই একটা H2O তে আমার থাকে কত ভাই? আমার একটা ও থাকে, অর্থাৎ একটা অক্সিজেন পরমাণু থাকে, সুতরাং কি আমাকে 6.023 ইন্টু 10^23 H2O তে আমার থাকবে কতটা ভাইয়া? এতটি অ্যাভোগাড্রোর সংখ্যক পরিমাণ, এতটিও কি আমার বিদ্যমান থাকবে। সো আশা করি জিনিসটা তোমরা একটু বুঝতে পারছো। আচ্ছা, এবার যে জিনিস একটু বলা দরকার সেটা হচ্ছে কি যে আমার আমি এখানে এটা নিয়ে যাই। এটা আমি একটু উপরে তুলে দিই। ঠিক আছে, এবার আসি আমরা আমাদের কাজ। ওকে, ব্যাক টু দ্য ম্যাথ। ওকে, এবার আমাকে বলছে কি ভাইয়া 36 গ্রামে কি থাকে? আচ্ছা, 36 গ্রাম H2O তে কি আমার কতটি অক্সিজেন পরমাণু, কতটি আমার পরমাণু আছে এবং কতটি আমার হাইড্রোজেন পরমাণু আছে এবং কতটি আমার H2O আছে। আচ্ছা, তো 36 গ্রাম সমান আমরা কি জানি যে 18 গ্রাম সমান 18 গ্রাম H2O হচ্ছে কত আমার 1 মোল H2O। সুতরাং 36 গ্রাম H2O হচ্ছে আমার 2 মোল H2O। ইজি। ওকে, এবার জানি কি 1 মোলে আমার অ্যাভোগাড্রোর সংখ্যক H2O থাকে, তাহলে আমার 1 মোল H2O সমান অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে ভাই আমি কি করব? n এর দ্বারা প্রকাশ করব, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে কি আমার n এটি H2, সুতরাং 2 মোল
হবে আমার 2 ইন্টু NAD H2 অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যার পরিমাণ কত 2 ইন্টু 2 3 ইন্টু 10 টু দি পাওয়ার 23D H2। এবার যেটা আমার কনসার্নের বিষয়, যাই হোক, আচ্ছা এবার আমার বের করতে হবে কি যে এতটি কি আমার আছে H2 আছে, এতটি H2 আছে। আচ্ছা এবার কি ভাইয়া একটা H2O তে আমার দুইটা H আছে, তাহলে কি আমরা বলতে পারি 2Na অর্থাৎ 2 ইন্টু এতটি H2O তে আমার কত থাকবে, তাহলে কত 2 ইন্টু এতটি অর্থাৎ 2 ইন্টু Na H2 তে কত থাকবে 2 ইন্টু কত, আগের থেকে 2 ছিল এখন কত আরও 2 গুণ হবে। অথবা বুঝে গেছে যে একটা H2O তে থাকে কত আমার দুইটা H, সুতরাং 2 ইন্টু এতটি H2O তে আমার থাকে কত 2 ইন্টু এত H ইন্টু কত আমার 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। আচ্ছা বুঝে গেল। আগে কি থাকতো যে ভাইয়া একটা H2O তে আমার কত থাকতো একটা অক্সিজেন অণু থাকতো, একটা অক্সিজেন পরমাণু থাকতো, সুতরাং 2 ইন্টু এতটি H2O তে আমার অক্সিজেন পরমাণু থাকবে কত ভাইয়া 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 কত আমার অক্সিজেন পরমাণু। তো আশা করি তোমরা ম্যাথটা কি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এবার আসি এভাবে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করাটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট। মানে কি প্রত্যেকবার একবার এক মোলে কনভার্ট করতে হয়, একবার আমাকে ঐকিক নিয়মে হিসাব করতে হয়, তারপর হচ্ছে কি ভাইয়া দেন আমরা ক্যালকুলেশন করতে হয়, দেন এতটাতে এতটা আছে। আচ্ছা এবার দেখি তো আমরা এটাকে শর্টে নিয়ে আসতে পারি নাকি। মনে করি এক্স একটা পদার্থ, মনে করি এক্স একটা পদার্থ যার আণবিক ভর হচ্ছে আমার m, তার ডাব্লিউ হচ্ছে আমাকে দেওয়া আছে ডাব্লিউ গ্রাম এক্স দেওয়া আছে, এবং ডাব্লিউ গ্রাম এক্স সমান আমি মনে করি n মোল এক্স। আচ্ছা এবং n মোল এক্সে যেমন দেখলাম কি অ্যাভোগাড্রোর 1 মোলে এতটা বিদ্যমান থাকে, অর্থাৎ তার n মোলে এত সংখ্যক এক্স আছে। আচ্ছা যাই, এক্সটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে, যে কোনোই হতে পারে। আচ্ছা এবার আমরা বুঝবো যে আমরা জানি কি আণবিক ভরকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটা কি হয়ে যায় আমার 1 মোল হয়ে যায়, অর্থাৎ 1 মোল এক্স m গ্রাম এক্স সমান কত হয় ভাই আমার 1 মোল এক্স, সুতরাং ডাব্লিউ গ্রাম এক্স সমান হচ্ছে ভাই কত আমার ডাব্লিউ বাই m মোল এক্স। আমি আগে থেকে বলে দিয়েছিলাম কি ভাই আছে আমার কি আছে n মোল এক্স আছে, অর্থাৎ ডাব্লিউ গ্রাম সমান কত আমার n মোল এক্স। আচ্ছা কত মোল n মোল, অর্থাৎ আমি লিখতে পারি না যে n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই m, লিখতে পারি আশা করি, হ্যাঁ অবশ্যই এটিকে আমরা লিখতে পারি। আচ্ছা এবার 1 মোল এক্স সমান 6.023 23টি এক্স, অর্থাৎ আমার কত অ্যাভোগাড্রোর সংখ্যক পরিমাণ এক্স। আচ্ছা সুতরাং n মোল এক্স সমান হচ্ছে কত আমার n ইন্টু NAT এক্স। এবার আমাকে বলে দেওয়া আছে কি ভাই যে আমার কত ছিল ডাব্লিউ গ্রামে আমার কি ছিল ভাই n সংখ্যক এক্স ছিল, ডাব্লিউ গ্রাম এবং n মোল ডাব্লিউ গ্রাম সংখ্যক n মোল এক্স ছিল, এবং n মোল এক্স কত আমার এক্স এর সংখ্যা কয়টা মানে nটি। আচ্ছা ঠিক আছে যাই বুঝা গেল যে তাহলে এবার আসি আমরা n ইজ ইকুয়াল টু লিখতে পারি কত n মোল কতটা পাইছি ভাই আমরা n ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা পাইছি। আচ্ছা আবার কি বলছিলাম যে অর্থাৎ কি এটা সমান কত বলছিলাম আমি n সংখ্যক এক্স আছে ডাব্লিউ গ্রামে মানে n মোল, ডাব্লিউ গ্রাম সমান ডাব্লিউ গ্রাম এক্স সমান কত হচ্ছে আমার n মোল এক্স, এবং n মোল এক্সে কতটা আছে n সংখ্যক এক্স আছে, এগুলোকে আমি তোমাকে বলে দিয়েছিলাম, এবং এদের মধ্যে আমি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি কিনা সেটা দেখতেছি। আচ্ছা এবার কি লিখতে পারি আমি n ইজ ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি NA বাই NA, অর্থাৎ আমি লিখতে পারি এটা 1 নম্বর আমার ইকুয়েশন, এটা আমার 2 নম্বর ইকুয়েশন, ধর 1 আর 2 তুলনা করে আমি পাই
n ইকুয়ালস টু আমার w বাই m ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই n। এবার এটা দিকে আমি ইজিলি হিসাব করতে পারবো। যদি আমাকে বলে দেখি w হচ্ছে কি প্রদত্ত পরিমাণ, m হচ্ছে কি আমার আণবিক বাকি আমার পারমাণবিক ভর। ওকে, n হচ্ছে কি ভাইয়া প্রদত্ত পরিমাণে যত সংখ্যক আছে, যত সংখ্যক আছে মানে কি পরমাণু থাকতে পারে, আয়ন থাকতে পারে, অণু থাকতে পারে, ঠিক আছে, যেটাই কি থাকুক, অর্থাৎ প্রদত্ত পরিমাণে যত সংখ্যক কি আছে, যত সংখ্যক কি আমার এক্স আছে বা যত সংখ্যক এক্স আছে বলে, অর্থাৎ কি এক্সটা কি হতে পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে। আচ্ছা, তাহলে কি আমরা এখান থেকে আমাদের কি হিসাবটা এখান থেকে অনেক ইজি হয়ে যাবে। ঠিক তেমনি যদি আমি বলি, যেমন ওই গত ম্যাথে যদি আমি যাই, বললাম কি যে 36 গ্রাম H2, অর্থাৎ আমার 36 গ্রাম H2 কে দেওয়া আছে, অর্থাৎ W ইজ ইকুয়াল টু কত আমার 36 গ্রাম। ঠিক আছে, W ইজ ইকুয়াল কত হবে আমার 36 গ্রাম। তাহলে কি আমি বলছিলাম কি কত মোল H2 আছে। এখন আমরা যদি মোল সংখ্যা বের করতে চাই, তাহলে N ইজ ইকুয়াল টু কত বলছিলাম আমরা 36 বাই প্রদত্ত পরিমাণ 36, আণবিক ভর 18, কত ভাইয়া 2 মোল। ইজি। তারপর বলে দিত কি যে আমাকে 36 গ্রাম মে কতটা H2 আছে, অর্থাৎ কি আমার N এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে কত 36 বাই 18 ইন্টু N এ N, অর্থাৎ সুতরাং N এর মান কত আমার 2N এ, অর্থাৎ কত আমার 2 ইন্টু এতটি কি আছে আমার H থাকবে গত ম্যাথটাতে, বুঝাই গেল। তো এই ম্যাথটা কি একদম এই পদ্ধতিতে সলভ করা কি, এবং এগুলো ইউজ করলে কি আমাদের ম্যাথটাকে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওকে, এবার আসি যে আমাদেরকে ফর্মুলা ডিরাইভ করা হয়ে গেল। প্রমাণ অবস্থা বলে একটা কথা আছে, প্রমাণ অবস্থা। সো প্রমাণ অবস্থা বলতে আমরা দুটো কন্ডিশন বুঝবো। একটা হচ্ছে ভাই আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপ, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপকে কি বলে থাকি ভাই আমরা আদর্শ অবস্থা বলে থাকি। একটা কথা মনে রাখবা যে আদর্শ অবস্থায় অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে কোন একটা গ্যাস যে পরিমাণ জায়গা দখল করে তাকে আমরা কি বলি, ওই গ্যাসের মোলার আয়তন বলি। অর্থাৎ কোন একটা গ্যাস কি মোলার আয়তনের জন্য আমি সংখ্যাটা লিখি ভাইয়া, প্রমাণ অবস্থায় কোনো গ্যাস যে পরিমাণ দখল করে তাকে উক্ত আচ্ছা, এটা প্রমাণ অবস্থা না লিখে আমরা আরটু সুন্দর করে বুঝাই দিই। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রা লিখি, যে কোনো তাপমাত্রা হতে পারে, নির্দিষ্ট
তাপমাত্রায় কোনো গ্যাসের 1 মোল, অর্থাৎ 1 মোল কোন গ্যাসের 1 মোল যে পরিমাণ আয়তন দখল করে তাকে উক্ত তাপমাত্রায় উক্ত গ্যাসের মোলার আয়তন বলে। ঠিক আছে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারলাম। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের 1 মোল, মনে করো 25 সেলসিয়াস তাপমাত্রা তুমি 1 মোল অক্সিজেন নিছো, 1 মোল অক্সিজেনটা যে পরিমাণ জায়গা দখল করবে তাকে আমরা কি বলবো, তাকে উক্ত তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই 1 মোল গ্যাস যতটুকু মানে জায়গা দখল করছে কি বলবো, তাকে তার উক্ত গ্যাসে মোলার আয়তন বলবো। তো আমরা একটা কথা মনে রাখবো, প্রমাণ অবস্থাকে আমরা এসটিপি দিয়ে প্রকাশ করতে থাকি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, এসটিপিতে হচ্ছে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে ভাইয়া 22.4 লিটার। এটা মনে রাখবে কি এসটিপি মানে কি ভাই, আমাদের প্রমাণ অবস্থা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার মানে কি, এটাকে ইংলিশে কি বলে আমরা এসটিপি বলি। এসটিপিতে যে কোনো গ্যাস নাও তুমি, সেটা হিলিয়াম নিতে পারো, সেটা তুমি অক্সিজেন নিতে পারো, সেটা তুমি নাইট্রোজেন নিতে পারো। ঠিক আছে, 1 মোল গ্যাস যে পরিমাণ আমার জায়গা দখল করে তাকে কি আমরা, যে পরিমাণ আয়তন দখল করে তার পরিমাণ হচ্ছে কত ভাই, 22.4 লিটার। তাহলে কি এটাকে আমরা মনে রাখবো। অর্থাৎ এখানে মধ্যে অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের কত, 1 মোল গ্যাস এসটিপিতে লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা লিখতে পারি এখানে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে আমার 22.4 লিটার। আচ্ছা, এটাকে কিন্তু আমরা ভিএল দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, ওকে। সুতরাং n মোল গ্যাসের আয়তন 22.4 লিটার ইন্টু n। অর্থাৎ মনে করি n মোল গ্যাসের সে কি ভি লিটার আয়তন আগের থেকে দখল করেছিল, সরি ভি প্রাইম লিটার আয়তন সে কি আগে থেকে দখল করেছিল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা যদি এভাবে মোলার আয়তন যেটা হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি কত, যে n মোল গ্যাসের আয়তন হচ্ছে কত আমার 22.4 ইন্টু n সংখ্যক কত লিটার। হ্যাঁ, আগের আমি কি বললাম যে কি মনে করি n মোল গ্যাস কত ছিল, 22 লিটার আয়তন ভি প্রাইম আয়তন দখল করেছিল। সুতরাং আমি লিখতে পারি যে ভি প্রাইম ইজ ইকুয়াল টু 22.4 ইন্টু n। সুতরাং n ইকুয়ালস টু ভি প্রাইম বাই ভি, অর্থাৎ ভি না লিখে আমরা লিখি 22.4 লিটার। ওকে, সো আশা করি, এবং কত এটা যে এক এক তাপমাত্রার জন্য এক এক মাত্রা ভিন্ন হতো। আমি মনে করি ভি মোলার লিখে দিলাম, আমরা ভি মোলার লিখলাম, অর্থাৎ কি আমার তার মোলার আয়তন দ্বারা ভাগ যাবে। অর্থাৎ n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি প্রাইম বাই কত, ভি মোলার। তাহলে গত ইয়াতে পেয়েছিলাম যে n ইজ ইকুয়াল আমরা কত জানি, আবার w বাই m ইজ ইকুয়াল টু কত আমার n ডিভাইডেড বাই na। অর্থাৎ এবার কত পাইলাম, যে n ইজ ইকুয়াল টু ভি প্রাইম বাই ভি মোলার। আচ্ছা, ভি প্রাইম বাই ভি মোলার কত এককে ভাই, লিটার এককে। এখন কি থাকবে ভাই, আমার লিটার এককে থাকবে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো আশা করি আমরা এটাকে রিলেশন লিখতে, আর যখন আমরা এসটিপিতে চলে আসবো তখন কত লিখতে পারবো, w বাই m ইজ ইকুয়াল টু n বাই na ইকুয়ালস টু ভি প্রাইম। তখন ভাইয়া যে কোনো গ্যাসের ক্ষেত্রে ভাইয়া মোলার আয়তন হচ্ছে কি ভাই আমার 22.4 লিটার।
সো আমরা এসটিপিতে কি এখানে আমরা 22.4 লিটার বের করতে পারবো। সো আশা করি এখন কি আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো, যে কি আমাদের মেইন সূত্র ছিল কি ভাইয়া এটা কি ছিল ভাই আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাদের মধ্যে একটা। তো এখানে মধ্যে আমাকে যদি বলে দেয় যে তোমার 2 লিটার অক্সিজেন সমান 2 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল, কত মোল CO2, তাহলে কি এসটিপিতে মানে প্রমাণ তাপমাত্রাতে, তাহলে আমি কি পেয়ে গেলাম যে প্রদত্ত আয়তন পেলাম, যে ভি প্রাইম পেলাম। আচ্ছা 22.4 আমার এক থেকে জানা, কত মোল বের করতে বলছে, তাহলে n ইজ ইকুয়াল টু কত, যেমন 2 লিটার এর বাই 22.4 লিটার, যত আসে তত মোলকে আমার CO2, এবং সেখান থেকে যে বলো কত গ্রাম, অর্থাৎ কি আমার কত গ্রাম CO2 বের করতে বলছে, অর্থাৎ কি আমার প্রদত্ত পরিমাণ, অর্থাৎ আমার W বের করতে বলছে। তাহলে কি আমরা লিখতে পারি না যে এখানে W equals W by M is equal to V divided by 22.4, সুতরাং এখানে মধ্যে 2 লিটার দিয়ে দিয়েছে, তাহলে W is equal to 22.4 ইন্টু 44, এবং যত আসে আনসার তত গ্রাম তত আমার কার্বন ডাই অক্সাইড। সো আশা করি আমরা এই ফর্মুলাটা ইউজ করে এই বিভিন্ন ধরনের যে ঐকিক নিয়মগুলো আছে এগুলো স্কিপ করতে পারবো, আমি আমরা এর ফর্মুলার মাধ্যমে সমাধান করতে পারবো। সো এখন হচ্ছে আমরা দেখছিলাম কি যে মোলার আয়তনের ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি W বাই M, লিখতে পারি আমরা n ডিভাইডেড বাই Na ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই V মোলার। ওকে, তাহলে আমাদের কাছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এবং কি এখান থেকে আমি অনেক MCQ বলো CQ বলো কি আমি সলভ করতে পারবো। আচ্ছা, এখন W হচ্ছে কি আমার প্রদত্ত পরিমাণ, মানে কত গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে কি আমার আণবিক বা পারমাণবিক ভর, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রদত্ত পরিমাণে বিদ্যমান সংখ্যা। আচ্ছা, আর ভিতে জানি ভি হচ্ছে কি আয়তন, মানে কত জায়গায় সে দখল করছে, আর ভি মোলার হচ্ছে কি ভাইয়া যে তাপমাত্রা এক মোল গ্যাস যে পরিমাণ জায়গা দখল করে তাকে বলে উক্ত তাপমাত্রায় উক্ত গ্যাসের মোলার আয়তন বলে। আচ্ছা ঠিক আছে, তো এই এসটিপিতে আমার এই মোলার আয়তন হচ্ছে ভাইয়া 24.4 লিটার। ওকে, তো আশা করি এই ইনফরমেশনগুলো আমাদের জানা আছে। আচ্ছা ঠিক আছে, ভালো। এবার আমরা একটা কনসেপ্ট শিখি, সেটা হচ্ছে কি ভাই মোলারিটি। আচ্ছা, যাই হোক, মোলারিটি হচ্ছে কি ভাইয়া ঘনমাত্রার একক। আচ্ছা, ঘনমাত্রাকে হচ্ছে ভাই আমরা S দ্বারা প্রকাশ করি। ওকে, ভালো। আচ্ছা যাক, ভালো। মোলারিটিকে কি ভাই আমরা S দ্বারা প্রকাশ করি। ওকে, মোলারিটি হচ্ছে কি ভাই আমরা ঘনমাত্রা একক কি ভাই মোলারিটিকে আমরা কি দ্বারা, মোলারিটি হচ্ছে ঘনমাত্রা একক, ঘনমাত্রাকে কি দ্বারা আমরা S দ্বারা প্রকাশ করি। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে ভাই এখন হচ্ছে আমি ঘনমাত্রা বলতেছি, তাহলে ঘনমাত্রাটা কি আসলে ঘনমাত্রাটা হচ্ছে ওনারটা দ্রবণে আমার হচ্ছে দ্রব্যের যে মোল সংখ্যা আছে এবং দ্রবণের যে আয়তন আছে সেটার কি ভাই অনুপাত। আচ্ছা ভাই কি বলছেন বুঝে নিই, যেমন আমরা যদি কথা বলি আমাদের দ্রবণ, ওকে দ্রবণ হচ্ছে ভাই দুইটা জিনিসের সমন্বয় ঘটে, একটা হচ্ছে দ্রাবক
একটা হচ্ছে ভাই আমার দ্রাবক প্লাস দ্রব। যেমন বলতে পারি কি ভাই আমার চিনি শরবত, চিনি হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, তাই চিনি হচ্ছে কি ভাই আমার দ্রব, আর পানিতে কি ভাইয়া আমার দ্রাবক, এবং পানি আর চিনি মিলে কি তৈরি করতেছে ভাইয়া আমার দ্রবণ। যেমন হচ্ছে ভাইয়া চিনির শরবত, বা হ্যাঁ চিনি শরবত লিখি। যেমন ভাইয়া পানিতে যদি আমি চিনি দিই, চিনিটা কি পানিতে দ্রবীভূত হয়, যেমনটা আমরা পড়ছিলাম কি চ্যাপ্টার 5-এ, বিকজ এটা পোলার যৌগ। পানিতে এটা দ্রবীভূত হচ্ছে এবং পানি এবং চিনি মিলে আমার দ্রবণ তৈরি করতেছে। পানি হচ্ছে আমার দ্রাবক, তার মানে যেখানে পানি দ্রবটা দ্রবীভূত হচ্ছে, দ্রব হচ্ছে কি ভাই আমার এখানে চিনি। চিনি শরবতের দ্রব হচ্ছে ভাই আমার চিনি, আর দ্রাবক হচ্ছে ভাই আমার পানি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ আমি বললাম যে আমি এই পানিতে 10 গ্রাম চিনি দিলাম, মানে চিনির মূল সংখ্যা হচ্ছে কি ভাই আমি n ধরলাম। মূল সংখ্যা কত ধরলাম ভাই আমি n। আচ্ছা, এবং সেখানে দ্রবণের যে আয়তন অর্থাৎ কি চিনি যেহেতু একটা কোটিং পদার্থ, মূলত দ্রাবকের আয়তন এবং দ্রবণের আয়তন এই ক্ষেত্রে একই হতে পারে। ঠিক আছে, অনেক কয়েকটা কেসে ভাইয়া দ্রাবক এবং দ্রবণের একক একই হতে পারে। যেমন চিনি হচ্ছে একটা কঠিন পদার্থ, চিনির ভর আছে, ঠিক আছে, আয়তন আছে, ঠিক আছে, বাট কি চিনি যোগ করার ফলে দ্রবণের কি দ্রাবকের আয়তনে কোনো চেঞ্জ হয় না। দিন শেষ থেকে দ্রাবক এবং দ্রবণের আয়তন একই থাকে। অর্থাৎ অনেক ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে দ্রাবক এবং দ্রবণের আয়তন কিবা সমান হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবো কি দ্রাবক এবং দ্রবণের আয়তন কিভাবে আমার সমান নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা, দ্রবণের আয়তন হচ্ছে ভাই আমি কত ধরলাম v লিটারে ধরলাম। ওকে, তাহলে আমি বুঝতে পারলাম কি আমার চিনিতে হচ্ছে কি ভাই মূল সংখ্যা আছে, আর কি ভাই দ্রবণের আয়তন হচ্ছে কি আমার ভি। মানে আমি কি বললাম যে ভাই এখানে দ্রবণ আছে, একটা টেস্ট টিউবে দ্রবণটা তৈরি করলাম এবং বললাম কি একটা বোতলে নিলাম, 1 লিটারের বোতলে, যে 1 লিটার বোতলে আমি চিনি শরবতটা নিলাম এবং বললাম কি যে দ্রবণের আয়তন এখানে 1 লিটার। ওকে, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা আমার আসবে, ঘনমাত্রাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা হবে এস ডিভাইড বাই ভি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ ভাইয়া দ্রবণের ঘনমাত্রা কত হবে আমার এন ডিভাইডেড বাই ভি। অর্থাৎ ঘনমাত্রা কি ভাইয়া কোনো একটা দ্রবণের দ্রবীভূত মূল সংখ্যা এবং দ্রবণের আয়তনের অনুপাতটাই হচ্ছে কি ভাই আমার ঘনমাত্রা। আচ্ছা ভাই মোলারিটি কাকে বলো? মোলারিটি হচ্ছে ভাই ঘনমাত্রা পরিমাপের একক। আচ্ছা, তাহলে মোলারিটিকে হচ্ছে ভাই আমরা একক বলতে কি আমরা ভাই এম দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ 1 মোলার দ্রবণ মানে 1 m। আচ্ছা ভাই 1 মোলার দ্রবণ বলতে কি বোঝায়? যদি কোনো একটি দ্রবণের আয়তন 1 লিটার হয় এবং উক্ত দ্রবণে যদি ভাইয়া আমার 1 মোল দ্রবীভূত থাকে, তখন তাকে ভাইয়া আমরা 1 মোলার দ্রবণ বলে থাকি। অর্থাৎ আমার যদি তোমার দ্রবের মূল সংখ্যা এবং দ্রবণের আয়তনের অনুপাত যদি 1 আসে, তাহলে হচ্ছে ভাইয়া কি আমি দ্রবণের ঘনমাত্রা 1 মোলার বলতে পারি। যেমন ভাইয়া আমি যদি বলি 0.5 মোল চিনি 0.5 লিটার দ্রবণে দ্রবীভূত আছে, তাহলে এই ক্ষেত্রেও ভাই কি আমার দ্রবের মূল সংখ্যা এবং দ্রবণের আয়তনের অনুপাত হচ্ছে কি ভাই 1, অর্থাৎ 1 মোলার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ কোনো একটা দ্রবণে কত মোলার সেটা ডিপেন্ড করতেছে আমার দ্রবণের মূল সংখ্যা এবং দ্রবণের আয়তনের উপর। সো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটা সূত্র দেখব। চলো আসো আমরা একটু দেখে নিই। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে ভাই আমরা কি শিখলাম যে S = n ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এখানে তো ভি হচ্ছে ভাই কি আমার লিটার এককে। ওকে, বুঝাই গেছে। এবং n হচ্ছে ভাইয়া আমার কি ভাই মোল। ভি অবশ্যই এখানে আমার লিটার এককে থাকতে হবে ঘনমাত্রা বের করার জন্য। আচ্ছা, তাহলে S = আমরা কত লিখতে পারি ভাইয়া n/v লিখলাম। ওকে, আবার S = লিখতে পারি আমরা n শিখেছি ভাইয়া কি W/m। তাহলে এখান থেকে লিখি ভাইয়া W/m/v, অর v হচ্ছে ভাইয়া লিটার এককে, অর আচ্ছা অরটা দিয়ে এখানে লিখি S = W/m, v আমার লিটার এককে। সুতরাং W হচ্ছে আমার S/m/v লিটার এককে। ওকে, অর্থাৎ কি ডাব্লিউ মতো তোমাকে বলে দিলাম যে কি এত লিটার পানি, এত লিটার দ্রবণে তোমাকে 10 গ্রাম চিনি দিলাম, তো সেখান থেকে 10 গ্রাম চিনি যে দিল ওখান থেকে কি ভাই আমরা এখানে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের আয়তন, তারপর হচ্ছে কি ভাই আমার দ্রবের আণবিক ভর, এগুলো দিয়ে কি ভাই আমরা জিনিসটাকে নিন একটা সম্পর্কে স্থাপন করলাম। ডাব্লিউ হচ্ছে ভাইয়া প্রদত্ত দ্রবের
পরিমাণ অর্থাৎ কত গ্রাম আমাকে দ্রব্য দেওয়া আছে। এম হচ্ছে ভাইয়া দ্রব্যের আণবিক বা পারমাণবিক ভর। আচ্ছা, সেই সাথে হচ্ছে কি ব্যাপার, ভি হচ্ছে দ্রবণের আয়তন লিটার এককে। তাহলে আর এস হচ্ছে কি ভাই আমার দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা, সো আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারছো। এখন আচ্ছা আমাকে একটা কথা বলো, যে কি বললাম যে এখানে আমাদের দ্রবণের আয়তনটা কি ভাই আমার অবশ্যই লিটার এককে থাকতে হবে, কিন্তু আমার যে রাসায়নিক পরীক্ষাগারগুলো রয়েছে ওখানের মধ্যে কি পদার্থগুলো খুব কম পরিমাণে ইউজ করা হয়। মানে মনে করো আয়তনগুলো, দ্রবণের আয়তনগুলো হয়তো মিলিলিটার এককে, সেটা কি আমার এখানে লিটার থেকেও মিলিলিটার এককে কি প্রশ্নগুলো সমাধান করা আমার ইজি। আচ্ছা, এখানে লিটার এককে আছে। এখন যদি আমাকে বলতো যে দ্রবণের মোল সংখ্যা হচ্ছে আমার এন, ওকে মোল সংখ্যা এন, আচ্ছা, এবং ভি আমাকে দেওয়া আছে ভাই মিলিলিটার এককে। এবং ভি যদি ভাই আমার মিলিলিটার এককে থাকে এবং তাকে আমি লিটারে নিয়ে যেতে 1000 দ্বারা আমার কী করতে হবে, ডিভাইড করতে হয়। আচ্ছা, অর্থাৎ আমি যদি ভিকে মিলিলিটারে বসাই তখন আমি কী পেয়েছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি লিটার। ওকে, এখন ভাইয়া যদি ভি মিলিলিটার এককে হয় তাহলে এস এম ভি অর্থাৎ মিলিলিটার ইজগুলোকে আমি কত লিখতে পারি, ভি লিটার ইজ ইকুয়াল টু কত 1000 ইন্টু মিলিলিটার। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন যদি ভাই আমাকে ভি কোনো কারণে বললো কি দ্রবণে আয়তন দেওয়া আছে, ভি আমাকে মিলিলিটার এককে, ভি কী দেওয়া আছে ভাই আমার মিলিলিটার এককে দেওয়া আছে। তো মিলিলিটার এককে দেওয়া থাকলে ভিকে আমার যদি মিলিলিটার থেকে লিটার এককে নিতে হয় তাহলে ভি মিলিলিটার এককে যে আছে তাকে আমার 1000 দ্বারা ডিভাইড করতে হবে। অর্থাৎ ভি লিটার ইজ ইকুয়াল টু ভি এম এল ডিভাইড বাই 1000। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সরি, আমার এখানে মিস্টেক হয়ে গেল। বড় একক থেকে যদি আমি ছোটো এককে যেতে চাই আমার কী করতে হবে, গুণ করতে হয়। আমি সরি টু সে এখানে কত হবে আমার 1000 দ্বারা কী ভাই গুণ করতে হবে। তাহলে ভি লিটার ইজ ইকুয়াল টু কত ভাই ভি এম এল বাই 1000, অর তাহলে এস এম ভি, তাহলে ভি কত হবে মিলিলিটার এককে, তাকে 1000 দ্বারা ডিভাইড করলে কীভাবে আমরা ভি লিটারে পাই, যেমন 10 লিটার। ঠিক আছে, কি ভাই তাকে মিলিলিটার এককে দিতে চাই, তাহলে কি তাকে আমি 1000 দ্বারা গুণ করে ফেলবো। তাহলে কি আমার কত আসছে 1 10 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 10 টু দি পাওয়ার 4 ml, অর্থাৎ বললাম কি 5 লিটার। তাহলে 5 লিটারকে 5 মিলিলিটার কি নিয়ে যেতে হবে আমাকে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি এটা আমার ml এককে, তাহলে কি 5 লিটারটা আমার ভি ml এ ক্রিয়েট হলো। তাহলে এটাকে আমি ভি ধরলাম, তাহলে ভি লিটার। ঠিক আছে, তাহলে এটা কত হবে আমার ভি ml এ। আচ্ছা, অর্থাৎ ভি, আচ্ছা অর্থাৎ ভি ml, অর্থাৎ ভি লিটার ইন্টু 1000 ভি আমার ml এ, সুতরাং ভি লিটার ইজ ইকুয়াল টু কত হয় আমার ভি ml বাই 1000। সো আশা করি তোমরা এই প্রশ্নটা, অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি মিলিলিটার এককে বাই 1000। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। প্রথমে কি আমরা ভাইয়া লিটার এককে বের করছি, ভি যদি লিটার এককে ভি ml-কে লিখতে পারি, ভিকে যদি লিটার থেকে আমি ভি মিলিলিটারে যাই তখন কি ভি লিটারের সাথে আমার 1000 গুণ করতে হয়, তখন আমি কি ভি মিলিলিটার এককে পাই। তো ভি লিটার ইজ ইকুয়াল টু ভি লিটার ইন্টু 1000 ইজ ইকুয়াল টু কত হয় ভি ml। আচ্ছা, তাহলে কি ভি লিটারে কত হবে ভি ml বাই 1000, তাহলে কত ভি লিটারের জায়গায় ভি ml বাই 1000 আমি বসিয়ে দিলাম। তাহলে কি আমার যে সূত্রটা দরকার ওটা চলে আসছে। কেন ভাই আমার এখানে ml হিসাব হচ্ছে, বিকজ রাসায়নিক গবেষণাগারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মতো পরীক্ষাগুলো টেস্ট টিউব বা বিকারে করে থাকি এবং এদের আয়তনগুলো মূলত ভাই আমার মিলিলিটারে দেওয়া থাকে। তাই বলে কি আমাদের এই সূত্র থেকে লিটারে নিয়ে যাওয়া থেকে এই সূত্র আমার কি ডিরেক্ট আমি যত মিলিলিটার বললো আমি এখানে বসিয়ে দিলাম এবং এখানে ভর চাইলে ভর, ঘনমাত্রা চাইলে ঘনমাত্রা, আণবিক ভর চাইলে আণবিক ভর, ওগুলোকে আমরা বের করতে পারবো। সো আমরা এখানের মধ্যে মূলত আমরা
একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি যে n এর মূল সংখ্যা ইজ ইকুয়াল টু W বাই M n ডিভাইডেড বাই n a অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা v ডিভাইডেড বাই v মোলার। ওকে, তাহলে এবার আটটা ছিল W ইজ ইকুয়াল টু এস এম ভি মিলিলিটার বাই 1000। সো এই অধ্যায়ে মূলত কি ভাই আমাদের এই সূত্র রিলেটেড ম্যাথগুলো বেশি। আচ্ছা, একটা টপিক আছে উৎপাদন শতকরা পরিমাণ, ওটা ঠিক আমরা সিকিউ সলভ করতে গেলে তখন বুঝবো। চলো আসো কি আমরা এখন চলে যাই। আচ্ছা, এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে ভাইয়া, আমরা তার কিছু এখন বুঝলাম। এখন আসি ভাই আমরা শতকরা সংযুতি। আচ্ছা, যে শতকরা সংযুক্তিতে আসি। শতকরা সংযুক্তি বোঝায় যে ভাইয়া কোনো যোগে কোনো যৌগ যে সকল পদার্থের সমন্বয়ে গঠিত। আচ্ছা ভাই, এখানের মধ্যে যৌগ না বলে আমি একটু আয়ন বলে দিতে পারি, বিকজ এখানে আমার আয়নও হতে পারে। কোনো পদার্থ বলতে ভাইয়া যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি ভাই তোমার NO3 মাইনাস, যেমন এটা কি আমার ভাই আয়ন, এটা হচ্ছে কি ভাই আমার যৌগ, এটা হচ্ছে কি ভাই আমার যৌগমূলক। তারপর হচ্ছে কি ভাই যেমন এটা হচ্ছে কি আমার যৌগমূলক, তারপর হচ্ছে কি ভাই যেমন আমাদের কি সোডিয়াম। ওকে, সোডিয়াম হচ্ছে ভাই আমার মৌল। শতকরা সংযুক্ত মূলত ভাই এদের ক্ষেত্রে হিসাব হয় আয়ন এবং যৌগ, এদের ক্ষেত্রে কি ভাই বেশিরভাগ ক্ষেত্রে এদের ক্ষেত্রে হিসাব হয়ে থাকে। মৌলের ক্ষেত্রে তো ভাইয়া শতকরা সংযুক্তে আসার পসিবিলিটি নেই। আচ্ছা, কোনো পদার্থ যে সকল পদার্থের সমন্বয়, অর্থাৎ যে সকল যৌগ বা আয়নের সমন্বয়, বা যে সকল পদার্থ বা যে সকল মৌল যৌগ বা আয়নের সমন্বয়ে গঠিত সেই সকল পদার্থ উক্ত যৌগের একশো গ্রামে সেই সকল পদার্থ যতটুকু বিদ্যমান থাকে। ঠিক আছে, অর্থাৎ ভাইয়া কিছু বুঝিনি। আচ্ছা ভাইয়া আসি আমরা উদাহরণ নিই। যেমন আমরা উদাহরণ নিই ভাইয়া কার্বন ডাই অক্সাইড। তো এম অফ কার্বন ডাই অক্সাইড কত ভাইয়া? কত হচ্ছে 12 প্লাস 2 ইন্টু আমার 16, তাহলে যেমন 44। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ ভাইয়া 1 মোল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করবে 44 গ্রাম। আচ্ছা, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে আমি যদি দেখি ভাইয়া যে আমার 12 গ্রাম কার্বন থাকে আর 2 ইন্টু 16 অর্থাৎ আমার 32 গ্রাম অক্সিজেন থাকে। ওকে, বুঝা গেল, বুঝতে পারলাম। এখন আমার কথা হচ্ছে 44 গ্রামে যদি আমার 12 গ্রাম কার্বন থাকে এবং 32 গ্রাম অক্সিজেন থাকে, তাহলে ভাই আমার 100 গ্রাম কার্বনে সি এর পরিমাণ, অর্থাৎ পার্সেন্টেজ অফ সি হচ্ছে ভাইয়া 12 ইন্টু 144 গ্রাম। আচ্ছা, পার্সেন্টেজ অফ সি দিলাম না, তাহলে কি 44 এত পার্সেন্ট। তাহলে এখান থেকে আমরা পারবো যে 12 টু 144, অর্থাৎ আমার এখানে 72.27% কার্বন থাকে। অর্থাৎ ভাইয়া আমি যদি বলি তোমাকে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কি 10 গ্রামের 2.27% কি ভাই এখানে কার্বন বিদ্যমান। আশা করি তোমরা জিনিসটা ফিল করতে পারছো বা বুঝতে পারছো। তো শতকরা সংযুক্তি কনসেপ্ট আমরা বুঝতে পারলাম, ঠিক আছে।
অর্থাৎ তুমি যদি 12 গ্রাম কার্বন নাও, 12 গ্রামের কত 2.27% কি ভাই আমার কত ভাই কার্বন বিদ্যমান থাকে। বুঝে গেল? যেমন আমরা হিসাব করে দেখি, যেমন 12 ইন্টু 12 ডিভাইডেড বাই কত আমার 44, অর্থাৎ ভাই 12 গ্রামে আমার 3.27 গ্রাম, 12 গ্রাম কার্বনে 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত ভাই আমার 2.273 গ্রাম কার্বন থাকে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা দেখি, এবার বললাম কি যে 12 গ্রামের এত পার্সেন্ট হচ্ছে কি ভাই আমার কার্বন। দেখি 12 ইন্টু আমরা দেখি 12 ইন্টু 2.27%। ঠিক ভাইয়া, সেমভাবে আমি যদি এটার সাথে 12 ইন্টু 27.27% দিতাম, তাও কত আমরা 3.27% কেমন ভাই আমার অ্যান্সার চলে আসতো। অর্থাৎ সরি, পার্সেন্ট না, এত গ্রাম চলে আসতো। অর্থাৎ আমি যত গ্রামই কার্বন নিই, তার যত গ্রামই আমি কার্বন ডাইঅক্সাইড নিই, তার এত পার্সেন্ট অর্থাৎ 27.27% কি তার মধ্যে আমার কার্বন থাকবে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, যেমন ভাইয়া আমরা তো ভাই এটা বুঝলাম যে এটা হচ্ছে কি ভাই আমার একটা যৌগ, মানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক সংকেত। আচ্ছা, এটার মাধ্যমে কি ভাইয়া আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে কি ভাই এখানের মধ্যে আমার একটা যদি কার্বন ডাইঅক্সাইড আমি অণু নিই, তার মধ্যে থেকে আমার একটা কার্বন ডাইঅক্সাইড থাকবে, আর একটা হচ্ছে কি ভাই আমার দুইটা কি থাকবে ভাই অক্সিজেন থাকবে। আচ্ছা, ঠিক তেমনি ভাই আমরা যদি গ্লুকোজের সংকেতটা নিই H12O6, অর্থাৎ একটা যদি আমি গ্লুকোজের অণু নিই, তার মধ্যে 6টা কার্বন ডাইঅক্সাইড, 6টা কার্বন, 6টা অক্সিজেন এবং 12টি কি আমার হাইড্রোজেন থাকবে। ওকে, এখন ভাইয়া এটা কি ভাই আমার ডিরেক্ট সংখ্যা নির্দেশ করতেছে। আণবিক সংকেতের মাধ্যমে আমি একটা অণুতে কয়টা পরমাণু আছে বা কয়টা আয়ন আছে আমি সেটা জাজ করতে পারতেছি। এখন হচ্ছে ভাইয়া আমি একটা কথা, এটা কি ভাই আমার আণবিক সংকেত। এখন হচ্ছে ভাইয়া আমি যদি বলি একটা অণুতে একটা গ্লুকোজ অণুতে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত, অবশ্যই সবাই বলবো ভাইয়া 6:12 ইন্টু 6:6, তাহলে এটা আসবে 1:2 আমার 1। অর্থাৎ এটা হচ্ছে কি ভাই আমার একটা গ্লুকোজ অণুতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত, এবং এই অনুপাতটা ভাইয়া যে সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করব তাকে আমরা বলবো ভাইয়া স্থূল সংকেত। অর্থাৎ ভাইয়া C1H2O, CH2O, অর্থাৎ এটা হচ্ছে কি ভাই আমার গ্লুকোজ অণুর স্থূল সংকেত। মানে বোঝাচ্ছে একটা যদি গ্লুকোজ অণু বলি, তার মধ্যে 1:2:1 অনুপাতে আমার কি ভাই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান থাকবে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। ঠিক তেমনি ভাবে দেখো একটা জিনিস দেখো ভাইয়া, যে C2H2, C6H6, এই দুটোটা কিন্তু ভাই এটা হচ্ছে ভাই আমার বেনজিন, আর এটা হচ্ছে ভাই আমার ইথাইন, মানে অ্যালকাইন। ওকে, কথা বুঝে গেছে। এখন বেনজিন এবং কিন্তু ইথাইন একই না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, ইথাইনের অণুতে কার্বন এবং হাইড্রোজেন পরমাণু সংখ্যার অনুপাত যা, এবং বেনজিন অণুতেও কি ভাই কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর কি ভাইয়া অনুপাতও কি আমার একই। যেমন ইথাইনের ক্ষেত্রে যদি বলি, কার্বন এবং হাইড্রোজেন অনুপাত হচ্ছে ভাইয়া 1:1, তাহলে ভাইয়া স্থূল সংখ্যা হচ্ছে কত CH। আর ভাইয়া বেনজিনের ক্ষেত্রে যদি আমি যাই, তাহলে ভাইয়া বেনজিনের ক্ষেত্রে ভাইয়া কি আমার অনুপাত হচ্ছে সি এবং হাইড্রোজেনের, মানে কার্বন এবং হাইড্রোজেন অনুপাত হচ্ছে কত ভাই আমার 1:1। অর্থাৎ ভাই এই ক্ষেত্রে বেনজিনেরও ভাইয়া আমার স্থূল সংকেত হচ্ছে ভাই CH। অর্থাৎ ভাইয়া স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু আণবিক সংকেত একটা নির্দিষ্ট যৌগের জন্য কি ভাইয়া আমার নির্দিষ্ট। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন হচ্ছে ভাইয়া আমরা স্থূল সংকেত থেকে কিভাবে আমরা আণবিক সংকেত বের করতে পারি সেটা দেখব। যেমন স্থূল সংকেতের ক্ষেত্রে একটা ভর আছে, ঠিক না? আমি যদি অনুপাতটা কাউন্ট করি, তাহলে যেমন আণবিক সংকেতের আণবিক ভর আছে, তেমনি ভাই স্থূল সংকেতের কি থাকবে ভাই, একটা তার স্থূল ভর থাকবে। তাহলে দেখি তার ভর হচ্ছে কত, 12 + 2 + 16, তাহলে হচ্ছে ভাই আমার কত 12 + 2 + 16 30। আচ্ছা,
তা তো বুঝলাম 30। আর আণবিক সংকেতের ক্ষেত্রে আমরা পাবো এখানে ভর হচ্ছে ভাইয়া 180। এখন ভাইয়া আমি যদি আণবিক সংকেত এবং স্থূল সংকেতের অনুপাতটা নির্ণয় করি তাহলে কি ভাই আমি কি পাচ্ছি, সরি 36, তাহলে হচ্ছে কি ভাই আমি একটা অনুপাত পাচ্ছি, সেটা হচ্ছে কত ভাই আমার 6। আর আমাকে একটা কথা বলো তো, এই 6 দ্বারা যদি আমি এনে গুণ করে দিই তাহলে C6H12O6, তাহলে কি আমি কি পেয়ে যাচ্ছি, আবার আমার আণবিক সংকেত পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে ভাই কি ভাই আমরা আমাদের আবার আণবিক সংকেত পেয়ে যাচ্ছি। ওকে, অর্থাৎ আমি বলি আণবিক সংকেত, আণবিক ভর ডিভাইডেড বাই আমার স্থূল সংকেতের ভর যে অনুপাতটা আছে এই তার দ্বারা ভাগফলের যে ভাগফলটা পাবো সেটা হতে, সে ভাগফলটা পাবো সেটাকে যদি ভাই আমি স্থূল সংকেত, ওই যে দেখো ভাইয়া 6টাই কি ভাই আমি স্থূল সংকেতে যে অনুপাতটা পাইছি এই সংখ্যার মধ্যে আমি গুণ করছি, তাহলে n কে দ্বারা গুণ করি তাহলে কি পাবো ভাই আমি আণবিক সংকেত পাবো। সো আশা করি জিনিসটা কি তোমাদের বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আমার পড়া কতটুকু গেল। এবার হচ্ছে ভাইয়া আমরা শতকরা সংযুক্তি তারপর শতকরা সংযুক্তি স্থূল সংকেত এবং স্থূল সংকেত হতে আমরা কি ভাইয়া আণবিক সংকেত নির্ণয় করব। আচ্ছা এটা হচ্ছে কি ভাই আমরা ডিরেক্ট ম্যাথের মাধ্যমে আমরা দেখে আসি। আচ্ছা চলো দেখি। যেমন আমাকে একটা বলে দিচ্ছে কি ভাই একটি যৌগে কার্বন আছে ভাই কত আমার 40% এবং হাইড্রোজেন আছে কি ভাই আমার 66.67%। আচ্ছা ক্লাস নিচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি ক্লাস নিচ্ছেন ভাইয়া কেমিস্ট্রি 6। কেমিস্ট্রি চ্যাপ্টার 6। হ্যাঁ, যাদের কি পড়াচ্ছেন এখন তো ভাইয়া মনে করুন মোটামুটি আমার মোটামুটি সব কনসেপ্ট ক্লিয়ার করছে আর কি, যে মূল সংখ্যা, ঘনমাত্রা, তারপর সূত্র, এইগুলো এখন হচ্ছে আমার শতকরা সংযুক্তিতে আসছে লাস্ট টপিক হিসেবে। কিন্তু এটা বলছে ওদেরকে ম্যাথের মাধ্যমে দেখালে জিনিসটা একটু ইজি হবে। বিকজ আমি যদি র্যান্ডম একটা যৌগ বলি হিসাব করে দেখাই এটা ওদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই বলে আমি ডিরেক্ট সিকিউতে এখন চলে আসছি, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত, স্থূল সংকেত থেকে আমি আণবিক সংকেত, যেমন এখানের মধ্যে এই ম্যাথটার মাধ্যমে। এটা আর কি। ওকে ঠিক আছে, আপনারা সবাই ক্লাসগুলো করতেছেন, আমাকে একটু মাইকটা দেন, আমি একটু কথাটা বলি ওদেরকে। এই তো ওকে। আচ্ছা আপনারা ক্লাসগুলো করতেছেন, এটা চ্যাপ্টার 6-এর, আপনাদের কিন্তু রেকর্ড হচ্ছে এখন, রেকর্ডের মাঝখানে আমি কথা বলতেছি। একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, আমাদের সামনে কিন্তু ওয়ান শট সিরিজ আসতে যাচ্ছে আপনাদের জন্য। এই যে চ্যাপ্টার 6-এর ওয়ান শট যেরকম আমরা রেকর্ড করতেছি, সেমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বায়োলজি, এগুলো সবগুলো কিন্তু আমরা ওয়ান শট সিরিজ আপনাদেরকে আপলোড করে দিব ফেসবুকে। সো আপনারা অবশ্যই আমাদের ফেসবুকে 910 গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং 910 গ্রুপে আপনার ফ্রেন্ডদেরকে আপনারা অ্যাড করে দিবেন, যাতে আপনারা এই ওয়ান শট সিরিজগুলো সম্পূর্ণ ফ্রিতে পান। পরীক্ষার আগে করে যখন আপনারা, যেমন আপনাদের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু, 28 তারিখের আগে যখন আপনারা এই ওয়ান শট সিরিজগুলো দেখে যাবেন, ইনশাল্লাহ আপনারা ম্যাক্সিমাম জিনিসই কমন পাবেন। কারণ 910 সিলেবাসে বলা যায়, আমরা তো স্কুলে পড়ে আসছি, আমরা জানি স্যাররা স্কুলে পড়ে আসছে, সবাই আমরা স্কুল লেভেল পার করে আসছি, কলেজ লেভেল পার করে আসছি, আমরা জানি কী ধরনের স্যাররা প্রশ্ন করবে, একটু প্রশ্ন কঠিন করবে, প্যারা নেওয়ার দরকার নেই। আমাদের ওয়ান শট সিরিজগুলো দেখে যাবেন অবশ্যই, তাহলে ইনশাল্লাহ কমন পাবেন 100%। ঠিক আছে, তাহলে স্যার আপনি ক্লাস নেন, আমি তাহলে গেলাম, আপনাকে ডিস্টার্ব করলাম না। ঠিক আছে স্যার, ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখানের মধ্যে আমরা হচ্ছে কি ভাইয়া একটা জিনিস দেখো, একটা যৌগ বলেছে কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে কত হবে আমার 40% এবং হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে কত ভাইয়া আমার পার্সেন্টেজ অফ এইচ হচ্ছে 6.67%। ওকে বুঝে গেল। এখন ভাই আমি যদি টোটাল পার্সেন্টেজে যাই তাহলে হচ্ছে ভাইয়া 40 প্লাস টোটাল পার্সেন্টেজে যাই কত পার্সেন্ট হচ্ছে ভাই আমাকে একটু বলো তো তোমরা। হচ্ছে ভাই এখানে 46.67%। কিন্তু একটা জিনিস বলে, একটা যোগের কী হয়ে ভাই পার্সেন্টেজ, অর্থাৎ টোটাল পার্সেন্ট কত 100। যেমন আমি যদি আবার উদাহরণে ফিরে যাই,
এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের অক্সিজেনের পার্সেন্টেজ ছিল ভাইয়া কত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পুরোটা কত ভাইয়া 100%, তার মধ্যে আমার 27.2% কার্বন আছে, আর বাকি 100 মাইনাস 27.27%, বাকি হচ্ছে ভাই আমার 72.73% কি আছে ভাই আমার অক্সিজেন আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পুরোটাই কি 100%, তার মধ্যে 27.27% আমার কার্বন ডাইঅক্সাইড আছে এবং 72.73% আমার অক্সিজেন আছে। তাহলে কিন্তু ভাইয়া এই ম্যাথটার ক্ষেত্রে ভাই আমরা লক্ষ্য করি এখানে টোটাল পার্সেন্টেজ কিন্তু ভাই আমার 100 আসতেছে না, অর্থাৎ ভাইয়া এখানে কোনো না কোনো একটা যৌগ আমার মিসিং আছে। ঠিক আছে, একটা কথা মনে রাখবা, যদি একটি যৌগে কার্বন এবং হাইড্রোজেনের পার্সেন্টেজ দিয়ে দেয় এবং দেখো যে ভাই টোটাল পার্সেন্টেজ 100 আসতেছে না, তখন একটা মনে রাখবা বাই ডিফল্ট আরেকটা যৌগ আছে, সেটা হচ্ছে কি ভাই আমাদের অক্সিজেনকে কি আমরা বলবো কি বাই ডিফল্ট যৌগটা হচ্ছে কি ভাই আমাদের অক্সিজেন, অর্থাৎ যৌগটা আচ্ছা একটা হাইড্রোকার্বনের ডেরিভেটিভ, যৌগটা হচ্ছে কি ভাই আমাদের একটা হাইড্রোকার্বনের ডেরিভেটিভ। ঠিক আছে, যদি হাইড্রোজেন এবং কার্বন এভাবে দেওয়া থাকে, টোটাল পার্সেন্টেজ যদি আমার 100 না হয়, বাই ডিফল্ট আমি ধরে নেব কি বা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা মৌল মিলে আমার যৌগটা গঠন করেছে। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, টোটাল পার্সেন্টেজ যদি এত হয়, তাহলে 100 থেকে আমি যদি 46.67টা মাইনাস করে দিই, তাহলে অর্থাৎ আমার পার্সেন্টেজ অফ অক্সিজেন দাঁড়ায় 53.33% কি ভাই আমার অক্সিজেন। ওকে, খুবই ভালো। আচ্ছা, এবার বলছে ভাই কি যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। কি দেওয়া আছে ভাই আমার শতকরা সংযুক্তিগুলো দেওয়া আছে, হাইড্রোজেন কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, মানে কার্বনের শতকরা সংযুক্তি। ওকে, হাইড্রোজেনের আমার কি দেওয়া আছে ভাইয়া শতকরা সংযুক্তি, সেই সাথে আমি অক্সিজেনেরও কি নিয়ে নিয়েছি ভাইয়া শতকরা সংযুক্তি আমি বের করে ফেলেছি। এবার হচ্ছে ভাইয়া আমি কিভাবে এই শতকরা সংযুক্তি মেনে চলে স্থূল সংকেত বের করে তার মাধ্যমে ভাই আমি আণবিক সংকেত নির্ণয় করবো, সেটা হচ্ছে ভাই আমার দেখার বিষয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো চলো এবার দেখি, একটা কথা মনে রাখবা, প্রথমে হচ্ছে এই যে আমাকে শতকরা সংযুতি যেগুলো দিয়ে দিয়েছে, মানে পার্সেন্টেজগুলো দিয়ে দিয়েছে, তাদের কি প্রথম আমি তাদের নিজস্ব কী ধারা পাই পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। আচ্ছা, 40 ডিভাইড বাই যেমন আমার কত 12, তাহলে প্রথমে কী ভাই কার্বনের শতকরা সংযুক্তি কত 40%, এটাকে কত কার্বনের কী দ্বারা ভাগ করতে ভাই কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতেছি, তাহলে 40 ডিভাইড বাই 12 হচ্ছে ভাই 3.33। ওকে, এবার হচ্ছে কি ভাই আমার হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 6.67। ওকে, এটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো, সেটা হচ্ছে কত আমার ভাই 1, মানে 6.67। ওকে, বোঝা গেল। এবার আসছি কি ভাই আমার অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে ভাইয়া 53.33 এবং এটা কি ভাই অক্সিজেনের পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করবো। ওকে, তাহলে এটাও কত ভাই আমার 3.33। এখন ভাই আমাকে বলো তো কিছু আমি কি ভ্যালু পেলাম না, ভাগফল পেলাম না, হ্যাঁ কিছু অ্যান্সার পেলাম না আমি। এবার কি করব, এখানের মধ্যে সবচেয়ে ছোটো কি, সবচেয়ে ছোট হচ্ছে আমার 3.33 এবং কত এখানেও কত ভাই আমার 3.33। এবার হচ্ছে ভাই যে সবচেয়ে ছোট, মনে করি এখানে এ আসলো, বি আসলো এবং সি আসলো, যেমন এটা এ, এটা বি, এটা সি, মানো যে এই দুটো আমার ইকুয়াল আসে না। ওকে, নো প্রবলেম, এ বি সি। ওকে, সমস্যা নেই। এখন হচ্ছে ভাই এ বি সি এর মধ্যে, অর্থাৎ এটা ধরলাম আমি এ, এটা ধরলাম আমি বি, এটার মধ্যে সি। আচ্ছা, এবার হচ্ছে ভাই এ বি সির মধ্যে আমার যে সবচেয়ে ছোট হবে, অর্থাৎ যে ভাগফলটা এখানে যে সবচেয়ে ছোট হবে, তখন এই ভাগফলগুলোকে কি আবার আমি ওই ভাগফল দ্বারা ভাগ করবো। যেমন এখানে 3.3, এটা হচ্ছে কি ভাই আমার ছোট এবং এখানে দুটোটা একই। তাহলে ভাই কার্বনের ক্ষেত্রে কত ভাই 3.33 দ্বারা আমি কিন্তু ডিভাইড করবো, তাহলে এটা 1 আসে। এইটার ক্ষেত্রে হচ্ছে ভাই কত 6.67, 3.33 দ্বারা কি ভাগ করবো, সবচেয়ে ছোটো যেটা সেটা দ্বারা ভাগ করলাম, তাহলে কত হবে আমার 2 আসবে। এবং অক্সিজেনের ক্ষেত্রে ভাই কী করবো 3.33 দ্বারা ভাগ করবো, যেদিকে এটা সবচেয়ে এবং 1 আসছে। ওকে, এখন আমাকে বলো তো ভাইয়া A1 A2 A1, এই ক্ষেত্রে যদি এবার মনে করো কথা আমার DEF আসলো। আচ্ছা, এবার মনে করো এটা তো আমার ভাই পূর্ণ সংখ্যা চলে আসছে, কিন্তু কোনো কারণে যদি আমার এখানে পূর্ণ সংখ্যা না আসে,
তখন হচ্ছে ভাইয়া আমি কি করব, এই যে এখানের মধ্যে নিকটবর্তী পূর্ণ সংখ্যা ধারাকে আমি ভাইয়া গুণ করে কোথায় চলে যাবো ভাই, পূর্ণ সংখ্যা চলে যাব, এবং সেটা হবে কি আমার অ্যান্সার। সাপোজ এখানের মধ্যে আসলো তোমার ডি আসলো তোমার 0.5, এটা আসলে 2.5, তাহলে এবার আসলো কত আমার এখানে 0.5। এখন ভাই সবচেয়ে নিকটবর্তী সংখ্যা হচ্ছে কত ভাই আমার 2, 0.5কে 2 দ্বারা গুণ করলে আমার 1 আসে, এটাকে 2 দ্বারা গুণ করলে আমার 5 আসে, এবং এটা কত আমার 2 দ্বারা গুণ করলে আমার 1 আসে। অর্থাৎ এই দেখো 2টাই কিন্তু এখানে একই সংখ্যা, এই তিনটাকে কিন্তু ভাই আমার একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ যেমন 2 হচ্ছে কি ভাই এদের সবচেয়ে নিকটবর্তী পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা দ্বারা গুণ করার কারণে এটা কি এই ফ্র্যাকশন ভ্যালুগুলো কোথায় ভাই, দশমিক ভগ্নাংশগুলো কোথায় ভাই পূর্ণ সংখ্যায় আমার পূরণ হয়ে গেল। যদি এখানে কোনো কারণে ডি ই এফ এর মধ্যে যে কোনো একটা ভগ্নাংশ আসতো তখন বা দশমিক আসতো, তখন হচ্ছে তার নিকটবর্তী পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে আমাকে তাদেরকে আবার পূর্ণ সংখ্যায় আনতে হতো। আচ্ছা এবার হচ্ছে ভাই আমি সি এইচ, আমার কি তিনটা যোগ, এবার হচ্ছে আমি যে ভাগফলগুলো পেলাম তাদেরকে আমি জাস্ট তাদের সংকেতের পাশে লিখে দেবো C11 অর্থাৎ CH2O, অর্থাৎ এটা হচ্ছে কি ভাই আমাদের স্থূলভর। ওকে, সো আশা করি কিভাবে স্থূল সংকেত স্থূল সংকেত। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে কীভাবে আমরা শতকরা সংযুক্তি ব্যবহার করে আমরা যোগের স্থূল সংকেত বের করতে পারবো। কীভাবে বের করলাম, প্রথম হচ্ছে কি শতকরা সংযুক্তিগুলোকে কি তাদের পরমাণুগুলো নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ডিভাইড করে দিব, দেন কত আমার পারমাণবিক ভরে কি আমার মানগুলো একটা ভাগফল আমি পাবো, এবং এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে তাকে দ্বারা আবার ওই ভাগফলগুলোকে আমি ভাগ করব, ভাগ করে দেন কি আমি ভ্যালু পাবো। এখানের মধ্যে কোনো কারণে যদি আমার দশমিক চলে আসে, আবার ওইরকম কোনো একটা ভ্যালু দশমিকের মতো চলে আসে, নিকটবর্তী পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে আমি হচ্ছে ভাইয়া কি নিব আবার পূর্ণ সংখ্যায় পরিণত করব, এবং তারপর কি ভাই CHF এই সংকেতগুলো লিখবো, এবং তাদের পাশে তাদের যে যে সংখ্যাগুলো পেয়েছি ওগুলো বসিয়ে দিব। এখানে আমার কোনো ভগ্নাংশ আসে নাই, তাই বলে কি আমার গুণ করারও কোনো প্রয়োজন পড়ে নেই। তাহলে কি আমি CH, এবার ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে বুকগুলো যদি সব কিছু পূর্ণ সংখ্যা চলে আসে, সেকেন্ড স্টেপ পরপর কি আমি স্থূল সংকেত পেয়ে যাবো। কীভাবে, তাদের পাশে যে সংখ্যাগুলো পেয়েছে, যেমন এইচ এর পাশে 2 লিখবো, সি এর পাশে 1 লিখবো, এবং ও এর পাশে হতে হবে আমরা 1 লিখবো। তাহলে এটা হচ্ছে কি ভাই আমার উক্ত যোগের স্থূল সংকেত। আচ্ছা বুঝলাম, খুবই ভালো। আচ্ছা ওকে, এবার হচ্ছে কি ভাই আমরা স্থূল সংকেত থেকে কি নির্ণয় করব, আণবিক সংকেত নির্ণয় করব, ঠিক না? স্থূল সংকেতের ভর যদি আমি বলি, স্থূল ভর লিখলাম, যাও স্থূল ভর মানে স্থূল সংকেতের ভর হচ্ছে কত ভাই আমার 12 প্লাস 2 ইন্টু 16 অর্থাৎ 30, এবং আণবিক ভর হচ্ছে ভাই কত আমার 180 দিয়ে দিয়েছে, এবং তাদের অনুপাত কত, আণবিক ভর এবং স্থূল সংকেতের অনুপাত হচ্ছে কত ভাই আমার 180/30, এগুলো কত ভাই আমার 6। ওকে, অর্থাৎ আণবিক ভর এবং স্থূল ভরের যে অনুপাতটা রয়েছে সেটাকে তার কি করবো ভাই আমি আণবিক স্থূল সংকেত নির্ণয় করার জন্য, আণবিক সংকেত নির্ণয় করার জন্য এই যে তাদের অনুপাতটা পেলাম, এটা হচ্ছে কি ভাই আমার n, মানে অর্থাৎ কি CH2O, n এর মান কত হবে আমার 6, অর্থাৎ C6H12 C6H12O6, অর্থাৎ এটা কি হচ্ছে ভাই আমার আণবিক সংকেত। তো আশা করি কীভাবে আমরা শতকরা সংযুক্তির মাধ্যমে আণবিক সংকেত নির্ণয় করতে পারছি ওটা কি তোমরা বুঝতে পারছো এবং তোমরা এটা ফিল করতে পারছো। সো আশা করি তোমরা এই ম্যাথটি অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এখন হোপসো আমি এটা ম্যাথের মধ্যে দেখিয়েছি কি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, এবার তোমাকে কেন শতকরা সংযুক্ত বলে দিলে। আচ্ছা, তোমাকে বললো কি যে তোমার 10 গ্রাম তুমি কি নিয়েছো, যে 10 গ্রাম তুমি গ্লুকোজ নিয়েছো, তার মধ্যে হচ্ছে বা 10 গ্রাম তুমি কোনো একটা যৌগ নিয়েছো, তার মধ্যে 8 গ্রাম এত আছে, 8 গ্রাম অমুক মূলও আছে, 8 গ্রাম অমুক মূল, এবং মনে করো 10 গ্রাম নিলা, তার মধ্যে মনে করো 1 গ্রাম অমুক মূল এবং আরেক গ্রাম ওয়াই মূল। সাপোজ যেমন তোমাকে বলে দিলে কি তুমি
একটা মৌল নিলা হচ্ছে কি এ, সরি একটা পদার্থ নিছে সেটা হচ্ছে যোগ হতে পারে বা আয়ন হতে পারে। তার মধ্যে বললো কি যে ভাই তার মধ্যে বি আছে এবং এটা হচ্ছে ভাই কি তোমার ডাব্লিউ গ্রাম, আর ডাব্লিউ গ্রাম না বলি, এটা হচ্ছে কি ভাই তোমার পি গ্রাম। সাপোজ তুমি পি গ্রাম কি নিছো, এ নিছো, তার মধ্যে বি আছে তোমার এক্স গ্রাম, এই পি গ্রামের মধ্যে এর মধ্যে, আচ্ছা মনে করো তুমি এ বি সি নিলা, সরি এ বি সি নিলা, তার ভর হচ্ছে কত পি গ্রাম এ বি সি নিলা, পি গ্রাম কি নিলা সাপোজ পি গ্রাম কি নিলা ভাই তুমি এবিসি নিলা, মানে এবিসি একটা যৌগ, যেমন কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ। ওকে, তার মধ্যে বি আছে, এই পি গ্রামের মধ্যে বি আছে এক্স গ্রাম, এ আছে আমার ওয়াই গ্রাম, সি আছে আমার জেড গ্রাম, এভাবে তোমাকে বলে দেওয়া আছে। এমনকি বলে দিল যৌগটা কি তোমার আণবিক সংখ্যা থেকে তুমি বের করতে পারবা। আচ্ছা যাই হোক, এবং বলে দিল কি, বলো কি বস্তুটার ইয়ার সংখ্যা নির্ণয় করে, স্থূল সংখ্যা নির্ণয় করো। আচ্ছা ভাই কীভাবে নির্ণয় করবো, এখানে শতকরা সংযুক্তি তো নেই, কিন্তু ভাইয়া দেখো পার্টিকুলারলি আমাকে শতকরা সংযুক্তি আছে। কীভাবে নির্ণয় করবো, পি গ্রামে বি আছে তোমার কথা এক্স গ্রাম, সুতরাং 100 গ্রামে কত আছে 100 ইন্টু 100 এক্স ইন্টু 100/p, শেষ। পার্সেন্টেজ অফ সি কি আমি পার্সেন্টেজ অফ ভি কত আমি এখানে পেয়ে যাবো। ঠিক তেমনি ভাইয়া পার্সেন্টেজ অফ এ কত ভাইয়া y ইন্টু 100/p, তো পার্সেন্টেজ অফ জেড সি কত ভাইয়া z ইন্টু 100/p। ওকে, তো এবার আমাদের স্থূল সংখ্যা শতকরা সংযুক্তি পেয়ে যাবো। শতকরা সংযুক্তির মাধ্যমে কি ভাই আমি আবার স্থূল সংখ্যাতে ব্যাক করতে পারবো। তো ম্যাথগুলো ভাই আমার অর্থ কি অনেক ইজি। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো চলো আমরা একটু আগে সামনের দিকে। ওকে, স্লাইড এটা লাগলো না। ওকে, আচ্ছা গত ম্যাথের দিকে যাই। আচ্ছা গত ম্যাথে আমরা কি গ নাম্বারটা ক্লিয়ার করলাম। এবার আসি ভাইয়া, বললো কি যৌগটির 2.5 লিটার 0.2 অ্যাম্প দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাকে বললো কি যৌগটার 2.75 লিটারে কি ভাই 0.25 দ্রবণ আমার তৈরি করতে হবে। অর্থাৎ কত গ্রাম আমি যদি যৌগটা এত লিটার দ্রবণে দিই, তখন আমার কি দ্রবণের ঘনমাত্রা 0.25 মোলার হবে। অর্থাৎ সূত্রটা কি আমরা শিখছিলাম না যে কি ডাব্লিউ ইজিগুলো কত আমার এস এম ভি বাই, যদি এমএলআ থাকে তাহলে কি ভাই 1000, আর যদি কি ভাই আমার ভি লিটারে থাকে তাহলে কি ভাই এস এম ভি লিটার। ওকে, বুঝাতে পারছি, আশা করি পারছি। ওকে, ডাব্লিউ কত ভাই এস এম ভি বাই লিটার। আচ্ছা এবার দেখি ভাই এখানে কি আছে, ভি আমার লিটারে দেওয়া আছে, তাই বলে কি আমরা সেকেন্ড অপশনটা বেছে নিব। এটা আমার করার আর কি ভাই প্রয়োজন নেই। ওকে, করতে পারো যে কি লিটার আছে, লিটারকে তুমি 1000 দ্বারা গুণ করে নিয়ে যাবে, দিনসে 1000 কাটাকাটি এটা চলে আসবে। ওকে, নো প্রবলেম। আচ্ছা কি দেওয়া আছে ভাই, কি আমার এখানে দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, তারপর কি ভাই দ্রবণের আয়তন দেওয়া আছে, তারপর কি ভাই আমার দ্রবের অর্থাৎ কি গ্লুকোজের আণবিক ভর দেওয়া আছে। অর্থাৎ 2.575 লিটার দ্রবণে হচ্ছে কি ভাইয়া আমি কত গ্রাম গ্লুকোজ মিশালে দিলে ঘনমাত্রা আমার 0.25 মোলার হবে। অর্থাৎ 0.25 কত মোলার হবে। আচ্ছা তাহলে অর্থাৎ আমার কী দেওয়া আছে, দ্রবণের আয়তন ভি দেওয়া আছে, গ্লুকোজের দ্রবণের ঘনমাত্রা এস দেওয়া আছে, এমনকি গ্লুকোজের আণবিক ভর কত ভাই আমাকে 180 দেওয়া আছে। অর্থাৎ কি আমার এখানে ডাব্লিউটা বের করতে হচ্ছে কত গ্রাম আমি কি গ্লুকোজ সেখানে মিশাবো। অবশ্যই মনে রাখবো গ্রামে, ডাব্লিউর একক সবসময় গ্রামে। ওকে, গ্রাম একক হবে। আচ্ছা ঠিক আছে, সলভ করে ফেলি। ডাব্লিউ ইজ ইকুয়াল কত আমার এস এম ভি লিটার। আচ্ছা লিটারেরটা নিয়ে আমরা তাহলে ভ্রমণের ঘনমাত্রা কত দেওয়া আছে 0.25, ভর কত ভাই 180, কত লিটার ভাই 2.75। ওকে, 0.25 ইন্টু 180 ইন্টু 2.75, অর্থাৎ ভাইয়া 23.75 গ্রাম। অর্থাৎ ভাইয়া আমি যে 2.75 লিটার একটা বোতল নিই, তার মধ্যে যদি ভাইয়া এখানের মধ্যে কত আছে আমার আয়তন হচ্ছে কত 2.75, তার মধ্যে হচ্ছে ভাই আমি যদি 123.75
123.75 গ্রাম গ্লুকোজ অ্যাড করি, তাহলে হচ্ছে কি দ্রবণে কত ঘনমাত্রা দ্রবণ তৈরি হবে? 2.75 মোলার ঘনমাত্রা দ্রবণ তৈরি হবে। আচ্ছা ভাই, এখান থেকে একটা জিনিস লক্ষ্য ভাইয়া, সেমি মোলার এবং কি 1 m সমান কত হচ্ছে ভাই আমার? 1 মোলার। সেমি মোলার হচ্ছে ভাই আমার 0.5 মোলার দ্রবণ। ডেসিমোলার হচ্ছে ভাই আমার 0.1 মোলার। আরটা হচ্ছে ভাই আমার সেন্টিমোলার। সেন্টিমোলার হচ্ছে ভাই আমার 0.01 মোলার। অর্থাৎ সব সময় যখন আমরা বলবো ঘনমাত্রা ব্যাখ্যা করবো, কোনো একটা দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার বলতে কি বুঝো? অথবা কি ধরে বলবো কি ভাই দ্রবণের আয়তন হচ্ছে কি ভাই আমার লিটার, মানে লিটারে ধরে বলবো। যেমন যদি দ্রবণের আয়তন 1 লিটার হয় এবং তার মধ্যে যদি তোমার ভাই 0.5 মোল দ্রবীভূত থাকে, তখন থাকে কি আমরা কি বলতে পারি ভাই? 0.5 মোলারে কি বলতে পারি ভাই? দ্রবণ বলতে পারি। অর্থাৎ দ্রবের মোল সংখ্যা এবং দ্রবণের আয়তনের অনুপাত যদি আমার 0.5 আসে, অর্থাৎ হাফ আসে, তখন সেমি মোলার দ্রবণ আমার উৎপন্ন হবে। 0.1 আসলে ভাই আমরা ডেসিমোলার হবে। 0.01 আসলে ভাই আমার সেন্টিমোলার হবে। অর্থাৎ ঘনমাত্রা ডিপেন্ড করতেছে এন এবং ভি এর অনুপাতের উপর। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবং এগুলো হচ্ছে ভাই আমার টিটিএম, মানে টান মুখস্থ। ওকে, তাহলে ভাই আমাদের কি ম্যাথটা সলভ করা শেষ হলো। আচ্ছা, পরের একটা দেখতে যাই। আচ্ছা, এর আগে আমরা একটু ভাইয়া রাসায়নিক সমীকরণ সম্পর্কে পড়ে আসি। যেমন এ বি বিক্রিয়া করে কি করলো ভাই আমার? সি আর ডি যোগ করলো, আচ্ছা উৎপন্ন করলো। এখন ভাই এখানের মধ্যে কি ভাই আমার একটা সমতা প্রয়োজন। যেমন যে বলি হাইড্রোজেন প্লাস অক্সিজেন বা কার্বন এবং অক্সিজেন মিলে ভাই আমার কি তৈরি করলো? আমার তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলি করলে তৈরি হবে আমার H2O। আচ্ছা ঠিক আছে ভাই, আমার জিনিস এটা কি হচ্ছে ভাই আমার রাসায়নিক সমীকরণ। কিন্তু একটা জিনিস দেখো ভাইয়া, এখানে কিন্তু সমীকরণের আশেপাশে কি ব্যালেন্স করা নেই ভাই। ব্যালেন্স করা নাই বলতে অর্থাৎ কি যেমন এটা ব্যালেন্স করা, হ্যাঁ, কিন্তু এখানে সমীকরণের বাম পাশে মানে বিক্রিয়ক বসে, এরা হচ্ছে কি ভাই আমার বিক্রিয়ক, এবং এটা হচ্ছে কি ভাই আমার উৎপাদ। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে একটা দেখো, এখানের মধ্যে আমার সমীকরণের বাম পাশে মানে বিক্রিয়কে হাইড্রোজেন আছে 2টা, কিন্তু উৎপাদে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 2টা, কিন্তু উৎপাদে আমার অক্সিজেন আছে ভাই মাত্র একটা, বিক্রিয়কে আছে কত ভাই? 2টা। অর্থাৎ কি আমার সমীকরণের বাম এবং ডান পাশে কি নেই ভাইয়া? সমতা করা নেই, অর্থাৎ কি পরমাণু সংখ্যা সেম না। কিন্তু তাহলে কি আমাকে ব্যালেন্স করার জন্য কিছু একটা গুণ করতে হবে বা ভাগ করতে হবে। আচ্ছা দেখো, এখানে যদি ভাই আমি হাফ দিয়ে দিই অক্সিজেনের আগে, 2 কাটা গেলে তাহলে একটা অক্সিজেন থাকে, অক্সিজেনের সংখ্যা কত? একটা। তাহলে ভাই দেখি এখানের মধ্যে কি আমার অক্সিজেনের সংখ্যাও একটা। অর্থাৎ আমি যদি হাফ দ্বারা গুণ করতে পারি, তো সমীকরণটা যদি ভাই এরকম হয়, হাফ ইন্টু O2 H2। অর্থাৎ এখানে দেখো ভাইয়া হাইড্রোজেন আছে 2টা, 2 কাটাকাটি, অক্সিজেন আছে একটা। এখানেও হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে একটা। অর্থাৎ এই ক্ষেত্রে সমীকরণটিকে আমার ব্যালেন্স করা, ব্যালেন্সড ইকুয়েশন। অথবা ভাই এটাকে আমরা এভাবেও ব্যালেন্স করতে পারি, যেমন H2 প্লাস O2 H2O। এই ডান পক্ষে যেমন 2 দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া আমার কত? এখানে 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন, অক্সিজেনের 2টা মিলেছে, কিন্তু হাইড্রোজেন হচ্ছে কি আমার 2টা। তাহলে হাইড্রোজেন কত? আমি আরও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি আমার হাইড্রোজেনের সংখ্যা, তাহলে হাইড্রোজেন আছে কয়টা ভাই আমার? 4টা, অক্সিজেন আছে কত? 2টা, উৎপাদন 2 2 4, অর্থাৎ কি পুরোটার সাথে গুণ হচ্ছে, তাহলে 2 দিক 4টা হাইড্রোজেন আর 2টা দিয়ে গেল, তাহলে 2টা অক্সিজেন, 2টা আমার অক্সিজেন। তাহলে কি এবার আমার কি সমীকরণটা ব্যালেন্স করা আছে। আচ্ছা ঠিক আছে, এবার আসি আচ্ছা ডিলিট করে দিই, সরি, ওকে আচ্ছা প্লে। এবার আসি ভাই আমরা কি রাসায়নিক সমীকরণের তাৎপর্যটা বুঝি। আচ্ছা যেমন এখানের মধ্যে ভাই আমার H2 প্লাস O2
কত হয়েছে ভাই আমার H2O। আচ্ছা এবার হচ্ছে কী ভাই আমরা তাকে ব্যালেন্স করবো কীভাবে H2, আচ্ছা আচ্ছা যাই হোক H2 প্লাস O2 2 দ্বারা এখানে গুণ করলাম H2O। আচ্ছা এবার দেখো ভাইয়া এই H2, ঠিক আছে, এই H2 আর কি O2, ঠিক আছে। এবার আমাকে বলো তো ভাই এখানে কি, হ্যাঁ এটা বোঝাতে পারে যে দুইটা হাইড্রোজেন অণু একটা অক্সিজেনের সাথে মিলে একটা কি করাবে, একটা তোমার পানির অণু গঠন করে। কিন্তু ভাইয়া আসলে আমরা যখন স্টিউকিউমিতি অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের হিসাব বা উৎপাদ থেকে বিক্রিয়কের হিসাব, মানে একটা রিয়েকশন ঘটাতে আমার কতটুকু পরিমাণ পদার্থ লাগতেছে না লাগতেছে, ওই ক্ষেত্রে যখন হিসাব করি তখন আমরা এটা বলি কি ভাই এখান থেকে তাৎপর্য হচ্ছে ভাই এখানে 2 মোল আমার H2 বিক্রি করতে, অর্থাৎ এখানে যদি ভাই আমার কোনো একটা অণুর আগে বা পরমাণুর আগে বা যোগের আগে যদি আমার 1 থাকে সেটা বোঝা যায় কি আমার 1 মোল আমার কি এখানে O2 লাগতেছে, মানে আমার অক্সিজেন গ্যাস লাগতেছে, এবং 2 দ্বারা 2 আছে মানে ভাই আমার 2 মোল হাইড্রোজেন লাগবে, মানে হাইড্রোজেন গ্যাস লাগতেছে। অর্থাৎ ভাইয়া আমার 2 মোল হাইড্রোজেন গ্যাস 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে আমার বিক্রিয়া করতেছে। ওকে, তাহলে এটা দ্বারা কি বোঝাবে 1 মোল অক্সিজেন মানে হচ্ছে কি ভাই আমার 1 মোল অক্সিজেন মানে হচ্ছে ভাই আমার কত 32 গ্রাম অক্সিজেন। ওকে ঠিক আছে, 2 মোল হাইড্রোজেন মানে 2 2 4, আচ্ছা 1 মোল মানে হচ্ছে ভাই আমার 2 গ্রাম, সুতরাং 2 মোল 4 গ্রাম, অর্থাৎ 4 গ্রাম আমার হাইড্রোজেন গ্যাস 32 গ্রাম আমার অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে এখানে হচ্ছে ভাই কত আমার 18 গ্রাম পানির অণু তৈরি 18 গ্রাম পানি তৈরি করতেছে, বা 1 মোল পানি তৈরি করতেছে। অর্থাৎ কি আমরা জিনিসটা বুঝতে পারলাম, অর্থাৎ কি আমরা এখান থেকে সমীকরণ দিয়ে কি বুঝবো যে কতটা হাইড্রোজেন কতটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে না করতেছে এগুলোকে আমরা বুঝতে পারবো। অর্থাৎ আমি যদি বলি x ইন্টু a প্লাস ওয়াই ইন্টু বি সি জেড ইন্টু সি প্লাস পি ইন্টু ডি, অর্থাৎ ভাই এটা দ্বারা বোঝাচ্ছে এক্স মোল এ ওয়াই মোল বি এর সাথে বিক্রিয়া করে জেড মোল সি এবং পি মোল ডি উৎপন্ন করছে। সো আশা করি আমরা কি রাসায়নিক সমীকরণের তাৎপর্যটাকে আমরা বুঝতে পারলাম, এবং কি আমি এখানে যতটা বিক্রিয়া দেখাবো সেই সাথে তোমরা আরও বিক্রিয়া যত নিজে প্র্যাকটিস করতে পারো তার মধ্যে একটা নোটটা তোমরা তৈরি করে ফেলবে। তো চলো আমরা শিখি ভাই এবার আমাদের আসল সিকিউতে চলে আসবে। একটা কথা মনে রাখবে ভাইয়া যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, মানে ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আমার লবণ এবং পানি উৎপন্ন হবে। যেমন ভাইয়া আমার যদি নাইট্রিক অ্যাসিড হচ্ছে ভাইয়া CaOH2 সাথে বিক্রিয়া করে তাহলে লবণ কি হবে, এর 2H, আচ্ছা দেখ CaNO3 2 প্লাস ওয়াটার। বলো ভাইয়া সমীকরণটিকে আমার ব্যালেন্স করা নেই, সমীকরণটা ব্যালেন্স করা নেই। যেমন এখানে NO3 আছে ভাইয়া, নাইট্রেট আয়ন আছে 2টা, বাট এখানে এক সাইড একটা, এখানে মধ্যে হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন আছে 2 2 1 3টা, তাহলে ভাই কোনো মতে কিন্তু আমার মিলছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা লিখতে পারি বা এখান থেকে লিখতে পারি যেমন OH প্লাস H প্লাস, মানে অন্য এইভাবে আয়নিত থাকবে, অর্থাৎ একটা H আছে একটা, OH আছে কত ভাই আমার একটা, ঠিক আছে, অর্থাৎ H2O মানে OH প্লাস H। ওকে, কারণ এখান থেকে বলতে পারি OH একটা আছে, H আছে কত ভাই আমার একটা, কিন্তু এখানে H প্লাস আছে একটা, OH আছে কত আমার 2টা, তাহলে কি আমার কোনো মতে এটা ব্যালেন্স হচ্ছে না, এটা ইনব্যালেন্স ইকুয়েশন। আচ্ছা যাই হোক, আচ্ছা যদি কি ভাই আমার নাইট্রেট 2টা আছে তাহলে আমরা কি এখানে 2টা দিয়ে ফেলি। ওকে, এবার কি ভাই হাইড্রোজেন কটা, তাহলে 2টা, 2 2 কতটা হয় ভাইয়া 2 × 2 কত হয় ভাইয়া আমার 2টা হয়, আর অক্সিজেন আছে 2টা, কিন্তু এখানে অক্সিজেন আছে কত ভাই আমার একটা, এই অক্সিজেনটা আমরা নাইট্রেটের ভিতরে কাউন্ট করবো, এটার সাথে অক্সিজেনের সাথে মিলাবো না। আচ্ছা বোঝা গেল, তাহলে হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে দিই, তাহলে দেখাতে হবে মিলে গেল না, হাইড্রোজেন আছে 2টা, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে কত 4টা হাইড্রোজেন, 2 × 2 তাহলে কত 4টা হাইড্রোজেন, এবং অক্সিজেনের সাথে 2 গুণ হচ্ছে, তাহলে ভাই অক্সিজেন কয়টা আমার 2টা, তাহলে 2 সাথে অক্সিজেনের সাথে গুণ হয় তাহলে অক্সিজেন এখানে কত ভাই আমার 2টা। আচ্ছা বোঝা গেল। এখন একটা কথা মনে রাখবে, এখানে বিক্রিয়া করতেছে, ঠিক আছে, এখানে লিমিটিং বিক্রিয়ক নামে একটা কী ভাই আমার, যেমন এখান থেকে একটু বুঝাই, সেটা হচ্ছে কী ভাই আমার লিমিটিং বিক্রিয়ক নামে একটা কথা আছে, যেমন 4 গ্রাম 32 গ্রাম অক্সিজেন 4 গ্রাম হাইড্রোজেনের সাথে কী ভাই আমার রিয়েকশন করবে, ঠিক আছে। এখন কোনো কারণে যদি আমি ভাই এখানে 32 গ্রাম দিলাম না, এখানে মধ্যে আমি দিয়ে দিলাম কত ভাই তোমাকে 28 গ্রাম, অর্থাৎ 4 গ্রামের জন্য কিন্তু ভাই আমার কত 32 গ্রাম লাগতো,
ঠিক আছে, 4 গ্রামের জন্য কত ভাই আমার 32 গ্রাম লাগতো, কিন্তু ভাই এবার তোমাকে কত দিলাম ভাই আমি 28 গ্রাম, অর্থাৎ কি ভাই পুরোপুরি অর্থাৎ কি এই 28 গ্রাম অক্সিজেন 4 গ্রামের জন্য আমার 32 গ্রাম লাগতো, কিন্তু তোমাকে দিয়ে দিলাম কি ভাই আমার 28 গ্রাম। এবার আমাকে বলো এই পুরো 4 গ্রাম হাইড্রোজেন কি 28 গ্রামের সাথে বিক্রিয়া করবে না, অর্থাৎ টোটাল 28 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করবে, ঠিক আছে, কিন্তু ভাইয়া হাইড্রোজেন 28 গ্রামের জন্য 32 গ্রাম ধরে 4 গ্রাম লাগতো, কিন্তু আমি অক্সিজেনের পরিমাণ দিয়েছি কত আমি আরও কম, অর্থাৎ হাইড্রোজেন আরও কম লাগবে না। দেখো 32 গ্রাম অক্সিজেনের জন্য আমার 4 গ্রাম হাইড্রোজেন লাগতো, তাহলে 28 গ্রামের জন্য আমার কত, আমার আরও কম পরিমাণ হাইড্রোজেন পর লাগবে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস লাগবে, কিন্তু আমি অক্সিজেন দিয়ে দিয়েছি ভাই কত আমি 28 গ্রাম, এবং হাইড্রোজেন গ্যাসও দিয়ে দিয়েছি কত আমরা 4 গ্রাম, অর্থাৎ যেহেতু 32 গ্রামের জন্য 4 গ্রাম লাগতো, 28 গ্রামের জন্য হাইড্রোজেন গ্যাস আরও কম লাগবে, অর্থাৎ ভাইয়া 28 গ্রাম তার যতটুকু হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার কথা তার সাথে বিক্রিয়া করে ফেলবে, আর বাকি যতটুকু অবশিষ্ট থাকার কথা হাইড্রোজেন গ্যাস ততটুকু ভাই আমার অবশিষ্ট থাকবে, অর্থাৎ এই 28 গ্রাম অক্সিজেন সম্পূর্ণ বিক্রিয়া করে পানিতে পরিণত হবে, অর্থাৎ অক্সিজেনটা বিক্রিয়া করে এখানে শেষ হয়ে যাচ্ছে, এবং রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়া তোমার বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে কি বলে আমরা রাসায়নিক, তাকে বলে আমরা লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ এখানে অক্সিজেন হচ্ছে কি আমার লিমিটিং বিক্রিয়ক, এবং লিমিটিং বিক্রিয়কটাই হচ্ছে কি পুরোটা আমার কোথায় পরিণত হয়, উৎপাদে পরিণত হয়, তাই বলে লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে আমরা কী করি ভাই উৎপাদের হিসাব নিকাশ করি, যে লিমিটিং বিক্রিয়ার মাধ্যমে আমরা কি বুঝতে পারি কতটুকু আমার উৎপাদ আসবে, কতটুকু আমার অন্যান্য বিক্রিয়ক লাগবে। সো আশা করি কনসেপ্টটা তোমরা কি বুঝতে পারছো। আচ্ছা এবার আসা যাক, একটা কথা মনে রাখবে, এই যে যেমন এখানের মধ্যে লিমিটিং বিক্রিয়ক তো ভাই এখন র্যান্ডমলি বের করা আমাদের জন্য কষ্ট, মনে করো এন এ, অর্থাৎ মনে করো যেমন এখানে 28 গ্রাম দিয়ে দিলাম, আচ্ছা যেমন এন অফ ও টু, অর্থাৎ এন অফ ও টু, আচ্ছা রাসায়নিক সমীকরণের আগে এনের আগে কত, ও এর আগে কত আছে আমার 1, আচ্ছা সমীকরণটা আমি কত এখানে বসে দিলাম, আচ্ছা কত মোল আমি এখানে অক্সিজেন দিছি 28 ডিভাইডেড বাই 32, অর্থাৎ 28 ডিভাইড বাই 32 বাই 1 কত আসবে আমার 0.875, আচ্ছা যাই হোক, এবার আসবে আমরা হাইড্রোজেন মূল সংখ্যা ডিভাইড বাই কত, হাইড্রোজেনের আগে কত আসবে 2, এটার অনুপাতটা একটু বের করি। আচ্ছা যেমন হাইড্রোজেনের মূল সংখ্যা কত 4 গ্রাম হাইড্রোজেন দিলাম, 4 গ্রাম মানে কত আমার ভাই 2 মোল, আচ্ছা 2 মোলে দিলাম, 2 মোল কত 2 দ্বারা ভাগ, আচ্ছা তাহলে কত 1, আচ্ছা এখন আমাকে বলো তো 1 গ্রেটার দেন 0.085 না, অথবা এন অফ হাইড্রোজেন বাই 2 গ্রেটার দেন এন অফ ও টু বাই কত ভাই 1, এ বড় না, অর্থাৎ একটা কথা মনে রাখবে এখানে এন বাই এক্স, ঠিক আছে, যত মোল কি আমি তোমাকে এ দিয়ে দিলাম, এবং কি যত মোল তোমাকে কত আমি বি দিলাম, এবং সমীকরণে বি এর আগে যে সংখ্যাটা আছে সেটা, একটা কথা মনে রাখবে এখানেও যদি ভাই এই অনুপাতটা বড় হয় তখন এখানের মধ্যে ভাই আমার এ লিমিটিং বি লিমিটিং, যে অনুপাতটা আমার ছোট আসবে, এবার এখানে ও এর অনুপাতটা কি ভাই আমার ছোট আসছে কার থেকে, অনুপাতটা হাইড্রোজেন অনুপাত থেকে ছোট আসছে, তাই বলে এখানে আমার ও টু লিমিটিং, তাই বলে এখানে যদি এর অনুপাতটা বড় আসে বি এর থেকে তাহলে বি লিমিটিং, আর এন অফ এ ডিভাইড বাই এক্স লেস দেন এন অফ বি ডিভাইড বাই ওয়াই, তাহলে হচ্ছে কি ভাই আমার এ লিমিটিং, যার অনুপাতটা ছোট কি সে আমার কি ভাইয়া লিমিটিং। ওকে তাহলে কি ভাই আমরা ইজিলি বুঝতে পারবো, বা র্যান্ডমলি আমরা যদি ম্যাথের মাধ্যমে করতে যাই সেটা কি লিমিটিং বিক্রিয়কটা আমাদের জন্য বের করা ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখানের মধ্যে বলছে, আচ্ছা এটা 200 ml হবে, আচ্ছা আচ্ছা এখানে ml হবে, কারণ এখানের মধ্যে হচ্ছে কি ভাই দেখো বলছে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন কত, কি বলছে প্রমাণ অবস্থায় মানে হচ্ছে কত ভাই আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপ ও কত আমার 1 atm, কি বলছে ভাইয়া বেলুনে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন কত, এখানে বলে দিচ্ছি কত ভাই অ্যামোনিয়া গ্যাস ডাব্লিউ, অর্থাৎ এখানে কি আমাকে ডাব্লিউ বলে দিছে, এবং আমি সূত্র জানি কত ভাইয়া গতে ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই ভি মোলার, আর এসটিপিতে ভাইয়া মোলার দ্রবণ এটা হচ্ছে ভাইয়া 22.4, তাহলে এখানে আমার এখানে 32 দিয়ে দিল, এম অফ NH2 বের করে ফেলি, NH3 সরি, তাহলে কত 14 প্লাস 3 তাহলে কত আমার 17, ওকে 17 ইজ ইকুয়াল টু ভি ডিভাইড ভি মোলার, ওকে ভি মোলার হচ্ছে কত ভাই এখানে ভি মোলার না লিখি ডিরেক্ট ভি লিটারে, আচ্ছা
ভি লিটার। তাহলে ভাই এবার আমি বের করে ফেলি 32/17, আচ্ছা 32/17 ইন্টু 22.4, অর্থাৎ ভাই কত আমার ভি ইজগুলো কত আমার 42.16 লিটার। তো আশা করি আমরা কি সূত্রটার মাধ্যমে ইজিলি বের করে ফেললাম, যে বললো কি প্রমাণ অবস্থায় আমার কি ভি মোলার জানা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা কি ভাই আমার হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমাদের কি ভাই এখানের মধ্যে ঘটাকে সলিউশন করা শেষ। এবার আসি আমার কনসার্নের বিষয়, সেটা হচ্ছে কি ভাই ঘতে ভাই বলে দিয়েছে যে কি আমার নাইট্রিক অ্যাসিড এবং ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা কি আমাকে দিয়ে দিয়েছে। ওকে, বলো কি উদ্দীপকের বিক্রিয়ায় একটি নিমিটং বিক্রিয়ক কোনটি, এটি বিশ্লেষণ করো। অর্থাৎ কি এখানে বললো কি এই পাত্রের সাথে বিজা পাত্রের বিক্রিয়া সম্পন্ন করা হলো, অর্থাৎ ভাই এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আর ভর কত ভাইয়া 3 গ্রাম। আচ্ছা প্রথম হচ্ছে কি ভাই আমি সমীকরণ জানি, তাহলে কত ভাই আমি এন অফ নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের অনুপাতটা কত সেটা দেখে নিব। সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সামনে আছে 2। তাহলে প্রথমে কি শর্টকাটের জন্য শর্টকাট দিয়ে আমরা জিনিসটা বের করবো। এটা রাফ, এটা কিন্তু পরীক্ষা তোমরা করবে না, এটা রাফ। ওকে ঠিক আছে, এবার কীভাবে করবো আমরা সলিউশন, এটা আমরা দেখতেছি। অর্থাৎ কি এন অফ নাইট্রো কত পায়, দ্রবণের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এস ইজিগুলো কত জানি ভাই আমরা N/V লিটারে। আচ্ছা ভি লিটারে দেওয়া নেই, লিটারের যদি নিতে হয় তাহলে কত আমার N/V ml/1000। ओके, और S इज इक्वल टू N इंटू 1000, তাহলে কত N সরি V। আচ্ছা তাহলে কত পাই, তাহলে ঘনমাত্রা দিয়ে দিচ্ছে আমার এখানে, আমার কত N বের করতে হবে। তাহলে কত এখানের মধ্যে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা আরেকটা স্লাইড নিই, সেটা হচ্ছে কত S ইজ ইকুয়াল কত ভাই আমার N इंटू 1000 VML। ওকে, और আমার কত N অফ নাইট্রিক অ্যাসিড বের করতে হচ্ছে, তাহলে N অফ নাইট্রিক অ্যাসিড যদি বের করি তাহলে S इंटू V ml বাই কত বাই 1000। ওকে ওকে, তাহলে এবার আসি, সেটা হচ্ছে ভাই আমার কত নাইট্রিক অ্যাসিড এখানে আমাকে দেওয়া হচ্ছে। তাহলে বিগ এখানের মধ্যে ছিল আমার কত 0.2 ইন্টু 200 ml। ওকে, এরপরে 1000 0.04। ওকে বুঝাই গেল। এবার হচ্ছে কি ভাই আমি NaCH2 বের করে ফেলবো। আচ্ছা এবার NaCH2 আমি যদি বের করি কত দেওয়া আছে ভাই আমার 3 গ্রাম। তাহলে 3 গ্রামকে যদি আমি W/M 3/40 2 ইন্টু 17, তাহলে হচ্ছে কত আমার মোল 3/40 প্লাস 2 ইন্টু 17, 74 গ্রাম, সরি 70 মোল। আচ্ছা এবার হচ্ছে ভাই কি আমি NaHNO3 এবং তার আগে কত ছিল ভাইয়া, তার আগে ছিল ভাই আমার কত 2। আচ্ছা 2 ছিল, পরের স্লাইডে যাই। আচ্ছা ওকে বুঝতে পারলাম। পর এখানের মধ্যে কী ভাই HNO3 আগে আছে 2 আছে, তাহলে কি এবার আমি অনুপাতটা বের করি 0.04/2 আসে কত ভাই আমার 0.04/2, অর্থাৎ কত ভাই 0.02। এবার হচ্ছে ভাই কি আমি NaCO2 ক্ষেত্রে যদি যাই তাহলে এখানের মধ্যে আমরা দেখব সেটা হচ্ছে CaOH কিছু নেই, তাহলে হচ্ছে কি আমার 3/7/4
3/7 ফোকাস একটু ভগ্নাংশে ভাঙাই আমরা 0.041 অর্থাৎ কি 0.04 অর্থাৎ কি এটা CaOH2 আর N of HNO3/2 ইকুয়াল অর্থাৎ এটা কোনোটাই লিমিটিং হবে, ঠিক আছে। এটা তো আমি ইন ডিটেলসে করলাম, কিন্তু তোমরা যে শর্টকাটে করতে পারো এটা, এই শর্টকাটটা অ্যাপ্লাই দেখি দোনোটা অনুপাতটা কি আমার সমান, দোনোটা অনুপাতটা যদি সমান হওয়ার কারণে, তো দোনোটার অনুপাত হচ্ছে ভাই আমার এখানে সমান হওয়ার কারণে, তো দোনোটার অনুপাত এখানে সমান হওয়ার কারণে কি ভাই এখানে কোনো একটাকে আমরা লিমিটিং পাবো না, এটা আমরা বুঝে গেলাম। এবার আসি ভাই আমরা কীভাবে সমীকরণ থেকে হিসাব করব সেটা একটু বুঝে নিই। ওকে, এটা আমি একটু আচ্ছা আরেকটা স্লাইডে যাই। ওকে, একটা স্লাইড নিই। এবার আসি এখানে দেখি যে আমি তো ভাই N of HNO3 বের করেছিলাম, সেটা হচ্ছে ভাই কত 0.04 মোল হচ্ছে। এবার হচ্ছে ভাই আমার কার কম লাগতেছে বা বেশি লাগতেছে আমি বের করবো। আচ্ছা যদি এখানে দোনোটাই সমান, ধরুন অনুপাতে সমান, কোনোটা লিমিটিং নয়, তাই বলি আমার এখানে তেমন ইফেক্ট পড়বে না। আচ্ছা তাহলে আমি কত N of CaOH2 বের করছিলাম ভাইয়া কত 3 গ্রাম। আচ্ছা যাই 3 গ্রাম মানে সরি 3 গ্রাম কত 0.04। ওকে বুঝাই গেল, পুরোটা একটু মিস্টেক হয়েছে। 0.02। আচ্ছা আচ্ছা আই এম ভেরি সরি টু সে, এই সরি একটু সরি, আই এম ভেরি সরি টু সে। এখানে দেখো এটা হচ্ছে 0.02, আই এম সরি 0.02, আর এটা হচ্ছে কত ভাই 0.04, অর্থাৎ কি এটা বড়, অর্থাৎ কি এখানের মধ্যে আমার HNO3 লিমিটিং। ওকে, অর্থাৎ আমার এখানে HNO3 ভাই কি লিমিটিং, আমি বের করে ফেললাম। এবার আসি সমীকরণ থেকে, অর্থাৎ এটা মোল পেলাম কত এত মোল। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝলাম। ওকে, এবার হিসাব করব যে লিমিটিং তাকে কি আমরা ডান পাশে রাখবো, তার সাপেক্ষে হিসাব করবো না, যে লিমিটিং নয় তার সাপেক্ষে হিসাব করবো। যেমন এখানে দেখলাম কি 1 মোল CaOH2 বিক্রিয়া করে আমার 2 মোল HNO3 এর সাথে, সুতরাং আমার 0.04 মোল CaOH2 বিক্রিয়া করবে আমার 2 ইন্টু 0.04 মোল HNO3 এর সাথে, অর্থাৎ মানে বিক্রিয়া করবে কত ভাই 0.08 মোল HNO3 এর সঙ্গে, সুতরাং 0.04 মোল CaOH2 জন্য আমার কত 0.08 মোল HNO3 লাগবে। কিন্তু ভাই আমরা দিছি কত 0.04 মোল, লাগবে কত ভাই আমার 0.08 মোল, অর্থাৎ কাকে কম দিছি আমি, লাগবে 0.08, কিন্তু দিছি কত ভাই আমি 0.04। ঠিক আছে, অর্থাৎ কি এখানের মধ্যে আমার সরি লাগবে হচ্ছে কত 0.08, কিন্তু দিছি কত ভাই আমি 0.04, সুতরাং HNO3 আমার লিমিটিং। অথবা তোমরা এভাবে না করে আরেকভাবে এটা সলভ করতে পারো, সেটা হচ্ছে ভাই যে লিমিটিং, আচ্ছা এখানের মধ্যে ভাই আমি একটা কথা বলছিলাম যে লিমিটিং আমি, আচ্ছা এবার হিসাব করলাম কার সাথে, যে লিমিটিং না তার সাপেক্ষে হিসাব করলাম, মানে যে অবশিষ্ট থাকবে তার সাপেক্ষে আমি হিসাব করলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক এবার হিসাব করবো লিমিটিংয়ের সাপেক্ষে। HNO3 কি আমার লিমিটিং ছিল, এটা কি অর না আরেকটা প্রসেস, এবার হিসাব হবে লিমিটিংয়ের সাপেক্ষে, এবং আমি লিমিটিংয়ের সাপেক্ষে হিসাব করাটাই কি ভাই বেশি প্রেফার করবো। কেন ভাইয়া দেখো এখানে আমাদের সমীকরণ হতে কি দেখি ভাইয়া 2 মোল HNO3 জন্য লাগে ভাই আমার 1 মোল CaOH2, সুতরাং আমার 0.04 এর জন্য লাগবে কত ভাইয়া প্রথম 0.04/2 মোল CaOH2, 0.02 মোল CaOH2।
ঠিক আছে, অর্থাৎ ভাই আমার লাগবে কত 0.02 মোল COH2, কিন্তু ভাই আমি COH2 দিছি ভাই 0.04 মোল, অর্থাৎ যত লাগবে তার থেকে আমি আরও 0.02 মোল এক্সট্রা দিয়ে দিলাম। অর্থাৎ লিমিটিং কি হবে ভাই, অর্থাৎ COH2 কি ভাই আমার এখানে অবশিষ্ট থাকবে, অর্থাৎ কি ভাই আমার লাগবে 0.02, কিন্তু লিসি কত আমার 0.04 মোল, অর্থাৎ কি ভাই COH2 আমার অবশিষ্ট থাকবে, এবং কি ভাই আমার CNH3 কি ভাই আমার লিমিটিং থাকবে। প্রথমে কি ভাই আমরা ওই শর্টকাটটার মাধ্যমে, আচ্ছা প্রথম হচ্ছে কি ভাই আমি শর্টকাটটার মাধ্যমে যাচাই করে নিব যে কে লিমিটিং কে লিমিটিং। এখানে তো ভাই একটু ব্রড করে করছি, তোমার জন্য কি সূত্রটা খুবই ইজি, ঠিক আছে। এরপর কি ভাই আমরা অনুপাতটা যাচাই করে নিব, ঠিক আছে। অনুপাতটা যাচাই করে কে লিমিটিং সেটা বের করব, এবং যে লিমিটিং তার সাথে কীভাবে আমি হিসাব করব যে স্যারকে বোঝানোর জন্য, ওকে। এবং MCQতে আসলে আমরা এত লেন্দি প্রসেসে যাব না, MCQতে আসলে কীভাবে আমরা শর্টকাটটাকে অ্যাপ্লাই করে দিব, সেখানে মূলত আমাদের সব বেসিক কনসেপ্টটাই বুঝে শেষ হয়েছে। আচ্ছা এবার আসে যে বললো কি এ যৌগটির সাথে পানির বিক্রিয়ায় উৎপন্ন যোগে মৌলগুলো শতকরা সংযুক্তি নির্ণয় করো। এটা তোমাদের জন্য কি ভাই আমার SW, অর্থাৎ এমন হচ্ছে কি ভাই আমার আচ্ছা NH4Cl। এই তোমাদের এখানের মধ্যে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে বেশি বেশি রিয়েকশন তোমার পড়তে হবে, ঠিক আছে, বেশি বেশি রিয়েকশন এখানে পড়তে হবে। আচ্ছা তাহলে এখানে কি ভাই Cl2 আমার হয়ে গেল, H2 আমার হয়ে গেল, অর্থাৎ NH4Cl ছিল, এখানে OH2 সাথে কি এই NH4+ থেকে একটা হাইড্রোজেনকে OH এর সাথে মিলে পানি তৈরি করছে, তাহলে বাকিটা কি হবে ভাই এখানে আমার NH3 হবে, ঠিক আছে। অর্থাৎ কি আমার এ হচ্ছে কি ভাই আমার NH3, এবং NH3 এর সাথে যদি ভাই আমি পানি যোগ করি তাহলে সেখানে পাবো কত ভাবে NH4OH। এটা কি এখানে কি তোমার কি বলছে উৎপন্ন যৌগটির মধ্যে মৌলগুলোর, অর্থাৎ তোমার হাইড্রোজেনের, তারপরে তোমার কি নাইট্রোজেনের এবং অক্সিজেনের কি তোমার শতকরা সংযুক্তি বের করতে হবে। সো আশা করি তোমরা জিনিসটা পারবে। কোনটা ম্যাথ না, তো আশা করি তোমাদের ক্লাসটা কি ভাই এখানে আমাদের শেষ হলো। সো আসসালামু আলাইকুম। ম্যাথটার জন্য আশা করি এরকম ক্লাস আরও তোমাদের জন্য ওয়ান শট রেডি হচ্ছে এবং এর মধ্যে তোমরা উপকৃত হবে।